লাউডলি হয়তো থাকে না, কিন্তু সেটা রূপক অর্থে থাকে। যেমন এই যে এই এই পুরো ব্যাপারটার মধ্যে একটা সমৃদ্ধি এবং তার সাথে যৌনতার একটা জায়গা আছে কোথাও কোথাও ছবি। আমরা আজকে আবার একটা বিশেষ প্রোগ্রাম করছি, সঙ্গে আছেন শিল্পী পুলক দাস। আমরা তার গত কয়েক বছরের কাজ দেখব এবং আলোচনা করব। সঙ্গে আরো রয়েছেন বিশ্বজিৎ মুখার্জি, মিতালি দাস, শান্তিনাথ পাত্র, নবকুমার চক্রবর্তী ও শেখ অভিক। যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে দেবেন, প্রয়োজন হলে ওখানেই উত্তর দেব। তাহলে আমি উম, শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দিই। আহ পুলক দাস 1995-তে ব্যাচেলর অফ ভিজুয়াল আর্টস করেছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। 1998 থেকে ওখান থেকেই মাস্টার্স অফ ভিজুয়াল আর্টস করেছেন উনি। 1993, 95 এবং 97 থেকে 97তে আহ, 1 বছরের স্কলারশিপ পেয়েছেন দুবার, 93 এবং 95-তে। 97-তে সার্টিফিকেট অফ মেরিট পেয়েছেন পেন্টিং এ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। বেস্ট এক্সিবিট অ্যাওয়ার্ড পেয়েছেন 1998-তে। ললিত কলা একাডেমি স্টেট লেভেল অ্যাওয়ার্ড পেয়েছেন 2000-এ। অল ইন্ডিয়া ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট সোসাইটি আইফ্যাক্স এর অ্যাওয়ার্ড পেয়েছেন পেন্টিং এ 2001-এ। 2004-এ সার্টিফিকেট পেয়েছেন ড্রয়িং এর জন্য একাডেমি অফ ফাইন আর্টসে। একাধিক যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছেন এই শহর ছাড়াও ভারতের অন্যান্য শহরে এবং সিঙ্গাপুরে। বর্তমানে পুলক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টসে অধ্যাপনা করেন। নমস্কার আপনাদের। আর এই আর্ট একাডেমি এবং সুনন্দদা ও তার গোটা টিমকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন আর কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার ছবি এবং আমার কথা শোনার জন্য যে আপনারা উৎসাহিত হয়েছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আহ, এবং এই কাজ যেগুলো আমি করি সেগুলো তো করেই যাই, এবং কেউ যে এটা শুনবে এটা খুব আনন্দের। এই 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 কাজটি হচ্ছে এই কাজটি আমার অনেক দিন আগের ছবি। এটা হচ্ছে আপনার প্রায় বছর 20 তো হবেই। এটা অয়েল অ্যান্ড ক্যানভাস এবং এটা 24-30 সাইজ। আর ছবিটার নাম হচ্ছে উম ওই গাছ ও মেঘ। এই ছবিটার নাম হচ্ছে গাছ ও মেঘ। আহ, এটা যখন এঁকেছিলাম এবং এর প্রসেসটাও একটু অন্য, মানে অয়েলের যে আহ, মানে একদম একাডেমিক যে ধারা, সেই ধারায় এটাকে করা। প্রথমে পেন্টিং করে তারপরে শুকিয়ে নিয়ে তারপরে তার উপরে আমার গ্লেজিং আছে, পরে টিন্ট করেছি, এইভাবে কাজটাকে করা। ফলে এই 20 বছর আগে যখন করেছিলাম আর এখন কাজটা একই রকম আছে। এটা একটা বোর্ডে করা, আমার ক্যানভাস বোর্ডে করা 24-30। আর মানে আমার কাজ হচ্ছে মেনলি হচ্ছে আহ, প্রকৃতি এবং মানুষ, এবং তার সাথে যে তাদের যে জীবনযাত্রা, সহজ বেঁচে থাকা মানুষের যে সহজভাবে বেঁচে থাকা, সেই সুরটাকে আমি আমার ছবির মধ্যে ধরার চেষ্টা করি। তাদের আনন্দ উচ্ছ্বাস, তাদের ভালোবাসা, প্রেম ভালোবাসা, এবং আহ, যে সাধারণ মানুষরা যে সহজে সবকিছুকে গ্রহণ করতে পারে, এবং তাদের মধ্যে জটিলতাহীন একটা জীবন চর্চা, সেইটা আমাকে খুব অনুপ্রাণিত করে। সেখান থেকেই ছবি। তা মেইনলি আমি ফিগার থাকে কিন্তু নেচারও থাকে, কোনো সময় নেচারটা বেশি থাকে, হয়তো সেখানে ফিগার কম থাকে, মানুষের জীবনযাত্রাটা কম থাকে, নেচারটা বেশি থাকে। আবার কখনো সেখানে আহ, মানে মানুষজনের অ্যাক্টিভিটি গুলো বেশি থাকে, আবার নেচারটা কমে যায়, এরকম হয়।
হ্যাঁ, এই ছবিটা, এই ছবিটা দেখুন, এই ছবিটা অনেক পুরনো। এই ছবিটা প্রায় তো 18-20 বছর হবেই। এই ছবিটার নাম হচ্ছে আহ, দেবতা। এই ছবিটার নাম হচ্ছে দেবতা। আমাদের সাথে এই যে আমাদের যে জীবন চর্চা, আমাদের যে সাধারণ মানুষের জীবন চর্চা, আমরা ঈশ্বর এবং মানুষ এবং আমাদের যে দৈনন্দিন জীবন, সেখানে ঈশ্বরের যে ধারণা এবং ঈশ্বর মনে হয় যেন ভগবানের সাথে একসাথেই কাটছে জীবন। যেমন ধরুন একটা ঘর, সেই ঘরে তাদের বাসস্থানের সংকুলান নেই, হয়তো একটা ছোট্ট ঘর থাকে। সেই ঘরের মধ্যে সেখানে ভগবানও থাকে, সেখানে মানুষও থাকে, সেখানে তাদের সংসার চলে, তার ছেলেপুলে বড় হয়, জন্ম হয়, বড় হয়। আবার সেই ঘরের একটা কোণে সে হয়তো ঠাকুরকে নিয়ে বা তার দেবতা, আরাধ্য দেবতাকে সেখানে রেখেছে। এখন এই যে একটা আহ, জীবন ধারণ এবং জীবন যাপন, সেই যাপনটার মধ্যে একটা সহজ এবং সুন্দরের একটা পূজা হয় সেখানে। সবকিছুই যেন আমার মনে হয় বেশ পূর্ণ। একটা গাছ, সেটা পাতায় ভরা, একটা আলো, যেন সুন্দর আলো। সেখানে কোথাও কোনো মালিন্য নেই, বা সেই জীবনের যে অনিশ্চয়তা, জীবনের যে যে দুঃখ কষ্ট বেদনার জায়গাগুলোকে একটু সরিয়ে রেখে, যখন যেন ভগবান আমারই আমারই আশপাশে ঘুরে বেড়াচ্ছে। এবং আমাদের যে ইমেজ গুলো আমরা দেখতে পাই, ধরুন শিব বলুন, মনসা বলুন, বা ধর্ম ঠাকুর বলুন, সেই যে লৌকিক দেবদেবী গুলো যেগুলো আছে আমাদের, এবং সেই লৌকিক দেবদেবী গুলো যে আমরা যে আরাধনা করি, যে গ্রামের মানুষ যে আরাধনা গুলো করে, সেইগুলো দেখবেন খুব মনে হয় যেন সেই তারা বৈদিক কোনো দেবতা নয়, তাদের দেবত্ব কে তাদের রেখে এসেছে যেন সাধারণ মানুষের সাথে মিশে যায়। এবং দেবতা সে হচ্ছে আমারই বাড়িরই কেউ যেন। আমি যা খাই সে তাই খাই, আমি ভাত খাই। আমাদের দেবতাকে দেবার রীতি আছে, দেখবেন মনসা পুজোয় কে মাছ দেয়, কেউ ভাত দেয়, কেউ তার তার খাবার দাবার গুলো দেবতাকে অর্পণ করে তারপরে নিজে খায়। এই যে সহজে একটা সাধনা আছে আমাদের ধর্ম এবং মানুষের জীবনকে ঘিরে, সেইটা আমাকে বেশ আনন্দিত করে। এবং এই যে জটিলতাহীন একটা সম্পর্ক দেবতা এবং মানুষের, এমনকি দেবতার উপর রাগও দেখায়। এবং দেবতার সঙ্গে তার মানে মনে হচ্ছে কখনো মনে হয় যে এরা বোধহয় আমারই বাবা বা আমারই মা, তাদের উপর রাগ দেখাচ্ছি, তাদের আদর করছি, তাদের ভালোবাসি। আবার সে যেন আমার সন্তান তুল্য, তাকে ভালোবাসা যায়, তাকে বকা যায়। এই যে ধারণাগুলো, সেইখান থেকে এইগুলো আমার ছবি। নেক্সট বলুন। হ্যাঁ, এটা ওই একই সময়ে ওই একই সিরিজের কাজ। এটা হচ্ছে আমার এই ছবিটার নাম সম্ভবত ছবিটার নামটা কি দেয়া আছে বলুন তো? দ্য গোল্ডেন হ্যালো। ডিয়ার, দ্য গোল্ডেন, হ্যাঁ, সোনার গোল্ডেন। সোনার হরিণ। হ্যাঁ, সোনার হরিণ। হ্যাঁ, গোল্ডেন ডিয়ারটা এখানে ওই ওই একই, এই যে এই সিরিজের কাজটা আমার যখন করি, তখন এখানে ওই ওই ভাবনাটা একই। মানে একটা যেন মনে হয় যে যেটাকে আমরা অপার্থিব ভাবি, সোনার হরিণ। আর এই পরিবেশের মধ্যে যখন যেন মনে হচ্ছে চারিদিকটা এতটাই পূর্ণ হয়ে আছে, সেখানে আমরা যে লক্ষ্মীর পুজো করি, সে লক্ষ্মী আসছে, মানে আমার আমার আশপাশটাই যেন স্বর্গ হয়ে উঠছে। সেটা যদিও অবাস্তব, ওই সোনার হরিণটা দেখিয়েছি, কিন্তু তবু আমরা মনে মনে ভাবতে ভালোবাসি যে আমার ঘর, আমার দৌড়, আমার যে সহজ জায়গা, সেখানেই ভগবান আসছেন আর কি। সেখানে এই প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, পাখি ডাকছে ওখানে। একটা হয়তো যেগুলো কল্পনা করি, রূপকথার কোনো মৎস্যকন্যা তো ওই পুকুরে, আমারই যে পাশের পুকুরটাতে ভেসে উঠছে। আমার ছবির মধ্যে এইগুলো আছে। একটা হচ্ছে মানুষের যে ধর্মীয় ধারণা, আর একটা হচ্ছে রূপকথা, তারপরে আমাদের যে প্রবাদ প্রবচন, হ্যাঁ সেই ছবি, সেইগুলো তারপরে আমাদের যে রূপকথা, ব্যঙ্গমা ব্যঙ্গমী, এইগুলো আমার ছবির মধ্যে আছে।
এবং তার সঙ্গে আনুষঙ্গিক ভাবে নেচারটা আসে, এবং নেচারের আলো, নেচারের যে সেটা অনেক সময় আপনি দেখবেন যে সেখানে হয়তো বাস্তবের সাথে কোথাও কিছু কিছু ক্ষেত্রে মিললেই, কিন্তু তবু সেটা কোথাও একটা লিঙ্ক করার আমি চেষ্টা করি। এবং মূল জিনিসটা হচ্ছে ওই আমার থিঙ্কিং এর, ছবির যে থিঙ্কিং এর জায়গাটা, সেটা হচ্ছে যা কিছু ভালো, যা কিছু শুভ, এই এই একটা ব্যাপার আমার মধ্যে ক্রিয়া করে। তার মধ্যে এমন এমন নয় যে এর বাইরে গিয়ে আমি একটু ছবি আঁকি না, তা নয় তো। মূলত যেটা করি সেইটা আমি দেখাতে চেষ্টা করি যে যা কিছু সুন্দর, যা কিছু শুভ, তাই আহ, সেটাকে যদি আমি দেখাতে পারি আমার কাজের মাধ্যমে, ছবির ফর্মের মাধ্যমে, সেইগুলো যদি দেখাতে পারি ভালো হয়। কেননা মানুষ তো জটিলতার মধ্যেই থাকে, এবং এই জটিলতার মধ্যে থাকতে বাধ্য হয়, সেটা সেই বিরক্তই হোক আর যাই হোক। তা সেইটাকে আমি আর আরো তাকে জটিলতার মধ্যে ঢোকাতে চাই না, যে ভিউয়ার্স সে যেন এসে আমার ছবির মধ্যে একটা অন্য আমেজ, অন্য আবেশ পায়। এই এই পর্যন্ত। বলুন পরে। হ্যাঁ, এই ছবিটা, আমার ছবিটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে বিচ ফেস্টিভ্যাল। বিচ ফেস্টিভ্যাল। এটা বিচ ফেস্টিভ্যাল, এটা একটু পরে, মানে এটা ওই 2012-14 এই সময় করা। মানে আগের ছবিগুলো ছিল প্রায় আপনার এই 3-4 এই সময়। আর এটা হচ্ছে আমার ওই 12-14, এটা বড় ছবি, কিন্তু এটা 4 ফিট বাই 6 ফিট। হ্যাঁ, আর পুরোটাই অয়েল অন ক্যানভাস। আর এইখানে তখন আমি এই ধরনের কিছু না, ড্রয়িং করতাম। এটা তোমার 5 ফুট বাই 4 ফুট, আর এটা 2013-তে করা। 2000 তো ওই 12-14 এই সময়। 4 ফুট বাই 5 ফিট এই কাজটা, হ্যাঁ 4-5, হ্যাঁ 4 4 বাই 5 হ্যাঁ 4 ফিট বাই 5 ফিট। তা এই কাজটি মানে একটা বিচ, মানে যেখানে নদীটা ওই ব্যাক ওয়াটার টাইপের, মানে সমুদ্র থেকে বা জলটা ঢুকে এসছে, সেইখানে যে একটা গোল্ডেন বিচ, সেইখানে কিছু ড্রামা হচ্ছে। ড্রামা মানে একটি ছেলে, ইয়াং ছেলে, সে ওখানে অ্যাক্রোব্যাটের মতন সে করছে। আর এখানে একটি মেয়ে আছে, যে একটা একটা এখানে আপনি বলতে পারেন একটা উম, পুরো একটা আমাদের জীবন ধারণ, জীবন ধারণটা, মানে আমরা যে সংসারে থাকি, সেই সংসারে সেক্স আছে, ভায়োলেন্স আছে, সেই সেই ড্রামাটা যেন কোথাও একটা এরকম একটা স্পেসে খেলা হচ্ছে আর কি। সেটাকেই অন্যভাবে একটু ফর্ম, আমি তখন এই ধরনের একটু ড্রয়িং করতাম। মানে ডেস্ট্রটেড বলুন, আর এইরকম আমাদের দেব দেবীদের মধ্যে যেমন আমাদের কোনো দেবতার 4টে হাত, বা 6টা হাত, বা 10টা হাত, বা এরকম পায়ের সংখ্যা বেশি, এরকম সব আছে টাছে। সেইগুলো কোথাও কোথাও আমি আমার মতন করে আমার একটা পৌরাণিক কল্পনাকে, মানে নিজের মধ্যে একটা, এটা যে সব সময় যে পুরাণের সাথে মিলবেই এমন নয়, আমি আমার নিজের একটা জগৎ তৈরি করে ফেলি, যেটা আমাকে পুরাণ আশ্রিত বলা যায়। কিন্তু পুরাণ থেকে যে পুরোপুরি ওই ফর্মগুলো নিয়েছি এমন নয়। আমাদের হিন্দু পুরাণ আমাকে খুব মানে ভাবায়, এবং এত মজা আছে তার মধ্যে, এত কল্পনার জায়গাগুলো আছে, উম এবং এত বেশি সাহসী তাদের প্রেজেন্টেশন, সেগুলো আমার ছবির মধ্যে মাঝে মাঝে ঘুরে ফিরে আসে, এবং এখনো আসে। এই ছবিটা তাও হয়ে গেল 13, মানে আপনার হয়ে গেল, বা হ্যাঁ 23, 12 বছর আগের ছবি। কিন্তু ওই ওই যে আমাদের দেখবেন, আমাদের মানুষের সাথে আহ, যে এই যে দেবতা বা ভগবানদের একটা করে বাহন থাকে, কারো থাকে সিংহ, কারো থাকে ষাঁড়, কারো থাকে আরো বিভিন্ন রকম। তা সেখানে ওই দেবতা আর মানুষ কোথাও মিশে যায়। সেখানে তার মধ্যে ভয় আছে, তার মধ্যে আশঙ্কা আছে, আবার সে তার মধ্যে তার সেক্সুয়াল লাইফকে এনজয় করছে, তার মধ্যে ইনসিকিউরিটি আছে, কিন্তু সবকিছু বাদ দিয়েও সে আবার আনন্দ পেতে চায়। সে ওই দুঃখটাকে ভুলে থাকতে চায়, সে তার সংসার করতে চায়, সে সন্তানের জন্ম দিতে চায়। হ্যাঁ, সে আবার নতুন ভাবে প্রতিদিন নিজেকে নতুন ভাবে আবার জাগিয়ে তোলে।
সেখানে আবার সে গাছ বসায়, সেখানে ফুল ফোটায়, সেই গাছে ফুল হয়। যতই দুঃখ থাক, বেদনা থাক, যন্ত্রণা থাক, কিন্তু সে আবার খেলে, সে আবার ডিগবাজি খায়। সে এই একটা সোনালী ভূমি তৈরি করতে চায়। সে চারিদিকে জলে ঘেরা একটা কাল্পনিক জগৎ, সেখানে সে সোনালী ভূমি একটা তৈরি করে, যেখানে সে নিজের মতন করে সে খেলে, তার মনোজগৎ নিয়ে খেলে। বাইরের যে উত্তেজনা, বাইরের যে চাপ, তার ট্রেস, সেটাকে সে ভুলে থাকতে চায়। এইটা ছবি। আর হ্যাঁ, এই 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 এটার ছবিটা নাম একটা। এটার নাম ফ্যামিলি ফটো, 2014 সালে করা। এটাও চার হ্যাঁ, হ্যাঁ, ফুট বাই 5 ফিট। হ্যাঁ, 4 ফিট বাই 5 ফিট। এটা ওই 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 সময়েরই করা। এটা ওই এই একই জিনিস, মানে খুব সাধারণ মানুষ যে যে তার সুখ পাবার আশঙ্কা। এখন সুখে থাকার আশঙ্কা তো মানুষের মানে আজীবন, কিন্তু সে বাধ্য হয় তার সে দুঃখ যন্ত্রণা এগুলো পেতে, যে সিস্টেমের মধ্যে সে থাকে। কিন্তু দেখবেন পাশে একটা আছে, ওই যে পার্পেল কালারের একটা হাতি। হ্যাঁ, এই যে পার্পেল কালারের হাতিটা, এখানে একটা ওই ওই আপনার একটা অবাস্তব পার্পেল কালারের হাতি, পার্পেল এলিফ্যান্ট মানে একটা হচ্ছে অবাস্তব, মানে অতি মানবিক কিছু। কিন্তু সেই যে সাধারণ একটা পুরুষ মানুষ, সে তার ফ্যামিলি, তার স্ত্রী, তার সন্তান, তাদের নিয়ে সে হ্যাপি। সে হয়তো সারাদিন সে পরিশ্রম করে, কোনো লেবার হয়, কিন্তু যখন একটা সময় ছিল আমাদের এই স্টুডিও গিয়ে ফটো তোলার একটা খুব প্রচলন ছিল। এখন তো মোবাইল এসে গেছে, কিন্তু আজ থেকে 15 20 বছর আগেও এই জিনিসটা ছিল, যে স্টুডিওতে গিয়ে ছবি তোলা, ফ্যামিলি ফটো তোলা, মানে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে গিয়ে একটা বেশ পোজ দিয়ে, এবং পিছনে একটা সিনারি আঁকা থাকতো, আর্টিস্টদের নিয়ে একটা সিনারি আঁকা থাকতো। তা সেইটা আমাকে খুব মজা দিয়েছিল, যে এই মানুষগুলো যখন ছবি তুলতে যায়, তখন সে তার যা কিছু সম্বল থাকে, সে হয়তো সেদিন তার সব থেকে ভালো জামাটা পরে, ভালো ভদ্রমহিলা হয়তো সেদিন সব থেকে ভালো শাড়িটা পরে, তার যতটুকু সামর্থ্য আছে, তার যতটুকু গয়না আছে সবই পরে ফেললো। তার কাছে হয়তো একটা সস্তারই একটা ব্যাগ আছে, সেটাকেই শো করছে। হ্যাঁ, যে আমার যা কিছু ভালো, যা কিছু সুন্দর, তাকে ওই ছবিতে দেখা যায়, যাতে ওই ফটোগ্রাফটা তোলা হবে, সেখানে যেন আমার যা কিছু আছে, যতটুকু আমার ঐশ্বর্য আছে, আমার সম্পদ আছে, সেটাকে আমি এখানে দেখা, একটা নিজেকে প্রেজেন্ট করা, যে আমারও দেখো আছে এই যে জিনিসটা। এবং তার সাথে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে যে সিনারি গুলো তখন আঁকা হতো, সেইটাকে আমি এখানে ওই একটা রূপকথার জগৎকে একটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। যেমন এখানে ওই যে দুটো সুখ শাড়ি, সুখ সুখ শাড়ি, এখানে ওরা গল্প করছে। যেমন সুখ শাড়ির গল্প তো আমরা জানি, তারা অনন্তকাল ধরে মানুষের ভূত ভবিষ্যৎ সব জানে। হ্যাঁ, তা তারা সেইগুলো নিয়ে গল্প করে, যে মানুষ কি ছিল, কোথা থেকে, প্রত্যেকটা মানুষের জীবন সে জানে, এই সুখ আর শান্তি। আর ওখানে একটা পুকুর আছে, সেই পুকুরে একটা ওই সাপ সাপ একটা পদ্মের উপর সাপ, এটা একটা আমাদের খুব শুভ প্রতীক। মানে একটা হিংস্রতা, এবং তার সাথে একটা কি বলবো, একটা সৌন্দর্যতা, এই দুটো সহাবস্থান একসাথে আছে। জীবনে ভয় আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, কিন্তু তার সাথে আমি আবার প্রস্ফুটিত পদ্মও আছে, তার মধ্যেই যা যা কিছু হচ্ছে। আবার ওখানে একটা একটা আহ গরু এবং তার বাছুরও আছে। এখানে সেখানে একটা চিরকালীন, সে পশু হোক মানুষ হোক, তাদের মধ্যে একটা চিরকালীন মাতৃত্বের ব্যাপার। মানে টোটালটা মিলিয়ে যা কিছু, এগুলো একটা একটা করে আমার কাছে সিম্বল হিসাবে আসে, যে যা কিছু সুন্দর, যা কিছু শুভ, সেইগুলোকে কিভাবে মানুষের জীবনের সাথে আমি জুড়ে জুড়ে দিতে পারি। এই এই ছবিটা দেখবেন, এখানে যে ভদ্রমহিলা আছে, সেই ভদ্রমহিলা তথাকথিত যে বলতে রূপসী নয়, কিন্তু একটা গ্রামীণ মুখের মধ্যে ছাপ আছে, যেটাকে আমরা তত রূপসী বলি না, কিন্তু এর মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য আছে। একটা একটা সহজ মুখের এক্সপ্রেশনের মধ্যে, সহজ, কোনো জটিলতা নেই। ভদ্রলোক যে দাঁড়িয়ে আছে, যে ছেলেটি, যে বাবা আর কি,
তার মুখ চোখের মধ্যে একটা প্রসন্নতা যে আমার আমি মানে আমার পকেটে হয়তো অর্থ নেই, হাতে একটা ছোট মোবাইল, সেটাকেই শো করছে, মানে যাতে দেখা যায়, ক্যামেরায় ওঠে, সে হাতটাকে সামনে বাড়িয়ে রেখেছে। তারপরে এই 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 যে ছোট 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 মানুষের সুখ গুলো আছে, হ্যাঁ, মানুষের অন্য সবকিছু বাদ দিয়েও তার সন্তানকে ভালোবাসা, তার সন্তানকে একটা ছোট সস্তার হলেও খেলনা কিনে দেয়া, তাকে একটা সুন্দর লাল রঙের জুতো কিনে দেওয়া, বা তার মেয়েকে, ছোট মেয়েকে একটা সুন্দর ব্যাগ কিনে দেওয়া। হয়তো তার সামর্থ্য কম, কিন্তু সে কিনেছে, ওইটা কষ্ট করে কিনেই যে তার মুখ মুখ চোখ আলোয় যে ভরে উঠছে, চারিদিক যে আলোময় হয়ে উঠছে ওর জগৎটা, সেইটা এই 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 সহজিয়া একটা সম্পর্ক, একটা সহজ সম্পর্ক, সেই যে আলোময় একটা তার নিজের ভুবন আছে না, সেইটা আমাকে, সেটা যতই অবাস্তব হোক, মানে পার্পেল এলিফ্যান্টের মতন, কিন্তু তাকে সেটা খুব সুখ দিচ্ছে, তাকে আনন্দ দিচ্ছে। এইটাই আর কি ছবি, বক্তব্য। এটার নাম হচ্ছে মেন, 2014 সালে করা, 6 ফিট বাই 4 ফিট। হ্যাঁ, এটা এটা আচ্ছা, ওইগুলো কি 5 ফিট ভুল করে লিখেছিলাম জানেন? ওইগুলো সবই 4 ফিট বাই 6 ফিট, আমি তাই কনফিউজ হচ্ছিলাম। আচ্ছা। এগুলো সবই 4 ফিট বাই 6 ফিট, এই যে বড় ছবি শেষে যে তিনটে দেখালেন না, হ্যাঁ, ওগুলো সব 4 ফিট বাই 6 ফিট। এটা চার আর ফিট বাই এটা এটাও তোমার। 4 ফিট বাই 6 ফিট, এটাও আচ্ছা, 4 ফিট বাই 6 ফিট, আচ্ছা, এটাও চার তাহলে ছয় তুমি ভুল দিয়েছিলে ডাইমেনশন, যাই হোক। আমি যাই ভুল দিই, সরি সরি, ওটা 5 না, 4 4 ফিট বাই 6 ফিট। হ্যাঁ, এইটাও 4 6। এই যে ফিগারটা, ফিগারটা একদম মানে প্রায় লাইফ সাইজ। হ্যাঁ, এখানে একদম দেখবেন ওই একটা গ্রামের, এটা 2014-ই করা, মানে ওই গ্রামের একদম চাষা ভুষা মানুষ যাকে বলি, লুঙ্গিটাকে কোমরে বেঁধে একটা ইয়াং চাষা ছেলে, সে আহ, জমি চাষ করছে। কর্ষণ মানে এই যে কর্ষণ করে চাষ করা হয় তো, আর এই কর্ষণ কথাটা সাথে অনেক ব্যাপক সম্পর্ক জড়িত, মানে এটা আমি কর্ষণ করে ফসল ফলানো, আর আর এক অর্থে আমরা সংসার জীবন নির্বাহ করা, সেটাও এক ধরনের ফসল ফলানোরই ব্যাপার। মানে কাউকে উদ্দেশ্য করে সেই মানুষটাই যেন কোথাও তার মধ্যে আমি দেবত্ব দেখতে পাই। তার পরিশ্রম, তার ডেডিকেশন, তার এই যে সংসার যাত্রা নির্বাহ করা, তার স্ত্রী হতে পারে, বা তার কাঁপিও হতে পারে, তার সন্তানটাকে সে মনে হয় যেন একটা নাড়ু গোপাল, আমরা ভাবি যে আমার ছেলেটি যেন সবার সেরা, হ্যাঁ, যে আমার নিজের সন্তান সবার থেকে ভালো, তার প্রতি একটা মায়া, এবং সেই সেই একটা মনে হচ্ছে একটা নাড়ু গোপাল, একটা যেন আমার একটা ইয়ে, ঈশ্বরের অংশ আমি ভাবছি। এই যে ভগবান আমাকে, অনেক সময় বলা হয় না, আমাদের দেখবেন যে ছেলে পিলেদের আগেকার দিনে বিশেষ করে নাম টাম রাখা হতো যে দেব দেবীদার নামে, যাতে মনে হতো যে ওকে ডাকলে আমার ঈশ্বরকে ডাকা হবে। হ্যাঁ, তখন একটা দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা আমার জীবনটাকে, মানে একটা অপার্থিব জগতের সাথে আমি যা করছি, আমি খাচ্ছি, আমি চাষ করছি, আমি কাজ করছি, আমি সন্তানের জন্ম দিচ্ছি, আমি সংসার করছি, আমি রোম্যান্স করছি, সবই করছি, কিন্তু সবটাই যেন কাউকে উপর, কারোর কাছে নিবেদন করা আছে, মানে আমি কারোর কাছে নিবেদিত হয়ে আছি। সেখানে আমি আহ, ফুল ফোটাচ্ছি, ফল ধরাচ্ছি, চাষবাস করছি, মাটি খুঁড়ে গাছ বসাচ্ছি, হ্যাঁ, কিন্তু সেটা যেন কোথাও আহ, আমার নিবেদিত হয়ে আছি আমি সেখানে। হয়তো সেটা কোনো অপার্থিব কোনো সে দেবতা হতে পারে, বা কারোর কাছে আমি তার আমার নিবেদনটা রেখেছি। সেই অর্থে এখানে ওই ছেলেটিকে দেয়া হয়েছে যে উম, আমার বাচ্চাটিকে, যে তার ছেলেটি আসলে তার সন্তানটি হয়তো তার দেবতার অংশ, সে ভাবছে, সে বাবা হিসাবে বা মা হিসাবে সে ভাবছে যে আমার সোনা চাঁদের কণা, হ্যাঁ, মানে তুলনা তার নাই। সেই রকম একটা ব্যাপার। আর এখানে দেখবেন একটা প্রাণী আছে, আর নয় মাছ নয় পাখি, এরকম একটা
অদ্ভুত, অদ্ভুত একটা প্রাণী। কেন এই 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 যে অদ্ভুত কম্পোজিশনটা ভাবতে গিয়ে আমার মনে হয়েছিল এখানে অদ্ভুত একটা প্রাণী যদি আমি দিই, যেমন এই মানুষটাকে যদি একটা আহ, দেবতার অংশ ভাবি বা দেবতা ভাবি, সেখানে এইখানে তার একটা বাহন থাকে। আমি একটা ওই রকম ভেবেছিলাম যে তারই যদি একটা ছোট বাহন থাকে, হয়তো ওই মানুষটি হয়তো জেলে, হ্যাঁ, বা চাষি, বা আহ, সে অন্য কোনো মানে পরিশ্রম সাধ্য সে কাজ করে, হয়তো সে মাঝি, না হয় জেলে, না হয় চাষি, এই ধরনের একটা মানুষ। সেই তার একটা জীবনযাত্রা। আর আমার ছবিতে আর একটা জিনিস দেখবেন, যেটা আহ আহ, বেশ কিছু ছবি যেখানে ফিগারেটিভ কাজগুলো, ফিগার যেখানে মেন, সেখানে আমি ভীষণ ইনফ্লুয়েন্স বলতে পারেন। সেটা হচ্ছে আমার ভারতবর্ষের আমাদের যে ইন্ডিয়ান যে টেম্পল স্কাল্পচার আছে, আমাদের যে টেম্পল স্কাল্পচার, সেই স্কাল্পচার বা ভাস্কর্য, সে আমাকে বারে বারে মুগ্ধ করে সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত। যখন আমি ইন্ডিয়ান মিউজিয়ামে গিয়ে স্টাডি করতাম তখন থেকে এবং আজও পর্যন্ত আমার ইন্ডিয়ান স্কাল্পচার আমাকে ভীষণ ভাবে মানে অনুপ্রাণিত করে, ভীষণ ভাবে অনুপ্রাণিত করে। এই যে একটা মাঝখানে একটা আইডল থাকলো যিনি মেইন ফিগার, দেবতার, এবার ধারে ধারে ছোট ছোট অনেক সাইড যে আমাদের দেব দেবী, হয়তো জয়া বিজয়া, যক্ষ যক্ষী, এরকম দেখবেন মেইন ফিগার, মাঝখানে হয়তো বিষ্ণু মূর্তি। এবার বিষ্ণুর দুপাশে ছোট ছোট, সেখানে জয়া আছে, বিজয়া আছে, তারপরে হয়তো কোনো কিন্নর কিন্নরী, যক্ষ যক্ষী ইত্যাদি প্রভৃতি আছে, এবং সেগুলো খুব অলংকারিক, বিভিন্ন অলংকারিক, কিন্তু এত তার মধ্যে মজা। সেই কম্পোজিশনটা আমার কাজের মধ্যে আমার দেখবেন মেন ফিগারেটিভ কাজগুলোর মেন যেটা ব্যাপার, সেটা একেবারে মূল কম্পোজিশন কিন্তু একদম ফোরগ্রাউন্ডে থাকে, একদম ফোরগ্রাউন্ডে, যেটা আমার ভারতবর্ষের যে ছবির চর্চা বলুন, আমাদের সে ফটোদেরই বলুন, আমাদের দুর্গা চালচিত্র বলি, সামনে কম্পোজিশন একদম সামনে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা চালচিত্র হিসাবে আসছে। হুম, এইটাকে সাপোর্ট করার মতন সেই সেই একটা জায়গা, ওই যেটা বললাম আমি, ইন্ডিয়ান আমাদের কালচার থেকে খুব প্রভাবিত আমার কাজ। তার কম্পোজিশনের জায়গাগুলো বেশ কিছু জায়গায় আছে, সেগুলো আছে। আর একটা, এই যে আপনি যদি বলেন তোমার ছবিতে এত দেব দেবতা এরা মানুষের সাথে মিলেমিশে থাকে, এটা কোথা থেকে এলো? যদি মনে করেন, তাহলে আমি বলবো, আমি যে অঞ্চলটায় বড় হয়েছি, আহ, একদম ছোট থেকে প্রায় আজন্মই বলা হয়, বলা যায়, তা সেইখানে আমার পাশের পাড়াটাই হচ্ছে একটা পোটো পাড়া। তা সেই পোটো পাড়াতে তো সবসময় ঠাকুর তৈরি হচ্ছে, আমি ছোটবেলা থেকে দেখছি, পোটোদের সাথে আমি গিয়ে মিশতাম, ঠাকুর দেখতাম, ঠাকুর তৈরি করা হাঁ করে দেখতাম। এইটাই বলতে পারেন যে আমার ছবি আঁকার সূত্রপাত একদম বলা যায়। আর বাড়িতে তো যেহেতু হিন্দু সাধারণ বাড়ি, আমার মায়ের তো পুজো পাঠ লেগেই থাকতো, বাড়িতে অনেক রকম পুজো পাঠ, আলপনা দেয়া ইত্যাদি ছিল। আর এই যে পোটোপাড়া, এই পোটোপাড়াতে যে আহ, ঠাকুরের যে আইডল গুলো যে তৈরি হচ্ছে, যে দুর্গা, বিভিন্ন দেব দেবী তৈরি হচ্ছে, তারপরে সেইগুলো বিক্রি হচ্ছে, আবার যেগুলো বিক্রি হচ্ছে না সেইগুলো আবার পড়ে পড়ে নষ্ট হচ্ছে, সেই দেবদেবী আবার অন্য পুজোর সময় সেটাকে একটু ফর্ম চেঞ্জ করে সেটা আবার অন্য আর একটা দেবতা হয়ে যাচ্ছে। ধরুন একটা ছিল আহ, ছিল লক্ষ্মী, সেই লক্ষ্মীটা হয়তো বিক্রি হয়নি, সেটা পড়ে আছে, এক্সট্রা তো কিছু ঠাকুর ওরা করেই, সেই লক্ষ্মীটা পড়ে আছে, সেই লক্ষ্মী কি করলো সরস্বতী পুজোর সময়, তার হাঁসটাকে, এই প্যাঁচাটাকে হাঁস করে দিল, হাঁস করে দিয়ে তার রং টং পাল্টে সে হয়ে গেল সরস্বতী। এখন এই যে মজাগুলো, আর মজাগুলো দেখতাম, দেখিও এখন। এখন তো আর একটা জিনিসও আমি হয়েছে, সেটা পরে বলবো। আহ, একটা জিনিস এইগুলো আমাকে খুব ছোটবেলা থেকে দেখে দেখে না, আমাকে যদি বলেন ছবি এই ভাবনার জায়গাগুলো কোথা থেকে এলো, তা আমার ভাবনার জায়গাটা বলতে গেলেই আমার পোটোপাড়ার সংস্রব। এখানে আজকে 50 বছর ধরে তো দেখে যাচ্ছি এগুলোকে,
দেখে দেখে এটা আমার ভেতরে একটা অন্যরকম ক্রিয়া প্রতিক্রিয়া বলতে পারেন আমার ছবির মধ্যে ভীষণ ভাবে থাকে। এইটাকা আমার ছবির মধ্যে ভীষণ ওই যে একটা দেব দেবতা রাক্ষস ফক্ষস, এই মহিষাসুর, তারপরে দেবতাদের যে বিচিত্র রূপ, কারো চারটে হাত, কার ছটা হাত, কার 10টা হাত, কারো আহ, চারটে মাথা, হ্যাঁ এই চারটে মাথা, কার রাবণের 10টা মাথা। তারপরে এইগুলো দেখতে দেখতে তারপরে যখন মহাভারত পড়ি, রামায়ণ পড়ি, এগুলো যখন আমার ভীষণ প্রিয়, মানে ভীষণ মন দিয়ে পড়েছি তখন আর কি। তা এই পুরাণ গল্পগুলো আমার এই ছবির মধ্যে এবং এই 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 জীবনের সাথে কিরম ভাবে জুড়ে জুড়ে যায় আমার মনে হয় যে এইগুলো আছে। এইগুলো আছে মিন্স বলছে ভগবান আছে বলছি না, কিন্তু এই যে মানুষের বিশ্বাসগুলো, বিশ্বাসগুলো তো আছে। আমি ঈশ্বর মানি বা নাই মানি, কিন্তু এই বিশ্বাসগুলো একটা এমন জায়গা যেটা মানুষ এটাকে ধরেই বেঁচে থাকে। এই বিশ্বাস, মানুষ তো শুধু ডাল ভাত আর মাছ মাংস খেয়ে বাঁচে না, সে বাঁচে তার এই বিশ্বাসগুলোকে নিয়ে বাঁচে। সেই বিশ্বাসগুলো তার জীবনে একটা তাকে চলার পথে, সেটা খারাপ ভালো কুসংস্কার বা সংস্কার সুসংস্কার, সেসব তর্ক বিতর্কে আমি গেলাম না, দরকারও নেই আমার। কিন্তু সে যে এই বিশ্বাসগুলোকে নিয়ে বেঁচে আছে এবং সেটা তাকে আনন্দ দিচ্ছে, সুখ দিচ্ছে, সেটাই আমার কাছে বড় পাওয়া। বড় পাওয়া সেখানে ওই যে এই চাষিটা বা বলুন জেলে বা উম, মাঝি, যেই হোক, তার মুখটাকে আবার আঁকলাম না। সেখানে ওই ওই একাত্ম হয়ে যায় একটা, কোথায় যেন মনে হয় সেই অদ্বৈতবাদ আর কি, দেবতার মানুষ এক হয়ে যাচ্ছে। হ্যাঁ সেই মানে সে মানুষই দেবতা হয়ে যাচ্ছে। সেখানে তখন সে নিজে ভাবছে না, কিন্তু যারা বাইরে থেকে আমরা দেখছি তখন মনে হচ্ছে এদের জীবন চর্চাটা কোথাও যেন একটা, এই যে তার দায়িত্ববোধ, তার সংসারের প্রতি দায়িত্ববোধ, তার সন্তানের প্রতি দায়িত্ববোধ, সেই যে নতুন ফসল ফলানোর প্রতি যে দায়িত্ববোধ, হ্যাঁ তারপরে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধ থেকে তখন ওই পরিশ্রমী সুঠাম মানুষটাকে তখন মনে হয় এই তো দেবতা, এর মধ্যেই তো দেবতা আছে। দেবতা তো মন্দিরে বা কোথাও থাকে না, দেবতা মানুষের মধ্যে। এই 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 এইসব কনসেপ্ট গুলো থেকে আমার ছবি শুরু থেকে শেষ পর্যন্ত এই একটা জায়গাটা থাকে। হ্যাঁ বলুন। এটার নাম হচ্ছে ঢোলকলমি, 2021-এ হ্যাঁ, করা। আহ হ্যাঁ, হ্যাঁ, 2 ফিট, 2 ফিট বাই 1.5 ফিট, চব্বিশ হ্যাঁ, বাই এটা আঠেরো ছোট ঘর, 24/18। এটা ওই ঢোলকলমি। ঢোলকলমি আমরা যারা গ্রামে, আমি যে অঞ্চলটায় থাকতাম, থাকি আর কি, থাকতাম না, আমি থাকি সেই অঞ্চলটা একটা সময় কলকাতার খুব দূরে না হলেও এটা কিন্তু একটা সময় গ্রামই ছিল। তখন আমাদের কাছে কলকাতা ছিল একটা বেশ যাওয়াটা কষ্ট সাপেক্ষ, এত যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে। তখন এটা বেশ আহ, প্রত্যন্ত গ্রাম, প্রচুর গাছপালা, জলা জমি, মাঠ ঘাট এইসব নিয়েই বড় হয়েছি। তো এইরকম জলার ধারে এরকম ঢোলকলমি এখনো আছে কিছু কিছু ভেতর দিকটা। তো এই ঢোলকলমি খুব ফুটে থাকতো এরকম, যেগুলো এই কলমি ফুল, কিন্তু এই শাক কেউ খায় না, কিন্তু এইগুলো ওই চাষিরা নিয়ে যায়, নিয়ে গিয়ে তার গরুকে দেয়, পশুকে খাওয়ায়, তার বাড়ির যে গৃহপালিত পশু তাদের কেটে খাওয়ায় টাওয়ায় এরকম। কিন্তু ফুলগুলো হয় ভারী সুন্দর, কলমি ফুলের রং ভারী সুন্দর একটা মব তো, আর এই ফুলগুলো হয় খুব বড় বড়, আর জলাতে হয়, খুব তাড়াতাড়ি বাড়ে, বন জঙ্গল হয়ে যায় একেবারে এই ঢোলকলমি। তো এখানে ওই যে ক্যারেক্টারটা দেখেছেন একটা, ওই ওই ধরনের মেঠো মানুষ আর কি, চাষি হতে পারে বা মাছ ফাছ ধরে, জাল টাল ফেলে, এই ধরনের মানুষ। সেই মানুষটা ওইখানে দাঁড়িয়ে আছে এখন। এই দাঁড়ানোর আমাকে একজন একজন বলেছিল যে এই এই বকটা প্রপোর্শনেটলি তো অনেকটা বড়। তা সেইখানে তিনি হয়তো ছবিটাকে ধরতে পারেননি ঠিক। এখানেও একটা ওই জিনিস আছে, আমার একটা মহাভারতের অনুষঙ্গ এখানে এসে যাচ্ছে। একটা সাধারণ জীবন, একটা সাধারণ মানুষ একটা জলার ধারে গেছে, হয়তো তার গরুর জন্য ওই শাকটা নিয়ে আসবে, গরুকে খাওয়াবে, এই 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 হচ্ছে ঘটনা, হয়তো হতে পারে। এবার তখন আমার মনে হলো যে এই মানুষটি যদি হয় যুধিষ্ঠির হয়, একটা যুধিষ্ঠির হয়, যুধিষ্ঠির যখন যখন এরা বনবাসে
পাঁচ ভাই গেলেন দ্রৌপদী বা কুন্তিকে নিয়ে। তখন যে জল কোথায় খুঁজে পাচ্ছে না, আপনারা সবাই কাহিনীটা জানেন, যে খুব তৃষ্ণার্তরা, কিন্তু জল পাচ্ছে না কোথাও। তখন ওই জল খুঁজতে খুঁজতে চার ভাই মারা গেছে। বকের প্রশ্নের উত্তর দিতে পারেনি। জীবন কাকে বলে, যে বক তাকে কিছু প্রশ্ন করেছিল, যে জীবন কাকে বলে, এইরকম ধরনের, ধর্ম কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। তা যারা প্রশ্নের উত্তর দিতে পারেনি তারা তো মারা গেছিল। তারপরে যুধিষ্ঠির খুঁজতে খুঁজতে গেল, এই যুধিষ্ঠির তখন ওই বকের সাথে কথা হচ্ছে। এখন আমি যখন এইগুলো দেখি, যে এই বকও ঘুরে বেড়াচ্ছে, জলও আছে, একটা মানুষও আছে, তাহলে ওই ঘটনার এই ঘটনা কোথায়, আমি একটা লিঙ্ক খুঁজে পাই। হ্যাঁ, যে আবহমান কাল ধরে একটা ঘটনা ঘটছে, কত ভাবে ঘটছে, আমি আজকে সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু এইটা ঘটে চলেছে, ঘটে চলেছে। এই সেই জন্য এখানে দেখবেন একটা বক, আমাদের পুকুর পাড়ে তো প্রচুর বক টক ঘুরে বেড়াতো, এখনো টুকটাক দেখা যায়। এবং সেখানে একটি মানুষ, এই বক এবং মানুষকে যখনই দেখলাম, তখনই আমার এখানে ওই একটা মহাভারতের অনুষঙ্গ আমার চলে এলো আর কি। যে এখানে এই বকটা কি এখনো প্রশ্ন করে যাচ্ছে, এখনো কি যুধিষ্ঠিরকে সেই একই প্রশ্ন করছে? কেন এই প্রশ্নের এই যে যে বক ধার্মিক, যে বক ধার্মিক যে প্রশ্নগুলো তখন করেছিল মহাভারতে, সে এখনো সেই প্রশ্নই আমরা খুঁজে চলেছি জীবন সম্পর্কে। হুম। আজকে এত আহ, বছর বাদে, কত হাজার বছর বাদে, সেই আমরা সেই একই প্রশ্ন, জীবনের যে চরম প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আজও খুঁজে চলেছি। আহ, এইটাই এই ছবির আহ, বক্তব্য যদি বলে, তো এই ছবির এই বক্তব্য। এটার নাম হচ্ছে মকর, 2021-এ করা। আহ হ্যাঁ, 18 বাই 14 ইঞ্চি। হ্যাঁ, এটা ছোট্ট, ছোট্ট কাজ, কতগুলো ছোট কাজ করেছিলাম। এইখানে আর একটা আমার ছবির, যদি আপনারা শুনতে চাইছেন, আমার ভালো লাগছে আর বলি, যেটা আমার ছবির, যেটা আমাকে ভীষণভাবে, যদি বলি যে আমার একটু ছোটবেলাতে একটু পড়ার অভ্যাস, যেমন ধরুন এই রূপকথার গল্প থেকে শুরু করে এগুলো ভীষণ পড়তাম। আর বাড়িতে যেহেতু পুজো পাঠের আবহ ছিল মায়ের সূত্রে ধরে, তো সেইগুলো বাড়িতে এটা পুজো সেটা পুজো সেটা লেগেই থাকতো। তার কাহিনীগুলো, পাঁচালী পড়া, লক্ষ্মীর পাঁচালী, এগুলো করা, এই সব শুনছি সেইগুলা। তারপরে আমার তো পোটো পাড়া, আমি বললামই, সেটার একটা অনুষঙ্গ আছে। এইসব, এবং তার সঙ্গে এই যে প্রকৃতিকে আমার চেনা, ভালোবাসা, এবং তার প্রকৃতির সাথে একটা আবহমান কালের সুরকে খুঁজে পাওয়া, এটা একজন যিনি লেখক, মানে আমি উম, যখন ওই 18, 20, 22 বছর বয়সে, তখন আমি ওই পড়ার অভ্যাসে বিভূতিভূষণ প্রায় পুরো পড়ে ফেলেছিলাম, এত ভালোবাসতাম। তা বিভূতিভূষণ প্রায় সবটাই, বলতে গেলে তখন সেই গল্প থেকে উপন্যাস থেকে সবই পড়া, যেমন তারা শঙ্কর পড়েছি, তেমন বিভূতিভূষণও পড়েছি ভীষণ ভাবে। এখন এই বিভূতিভূষণ আমাকে বলতে পারেন আমার এই মানে প্রকৃতি এবং মানুষ, ওই এদিকে টেনে নিয়ে যাওয়ার আর একটা, এই যে সহজ জীবন, বিভূতিভূষণের থেকে শিখেছি যে সহজে, সহজে এবং অল্পে সন্তুষ্ট থাকা। মানুষজনের তো কাহিনী ওনার ছবির ওনার লেখার মধ্যে, যে আহ, ভীষণ সৎ মানুষ, যেন হাজারি, যেমন ধরুন তোমার আদর্শ হিন্দু হোটেলের হাজারি ঠাকুর, একটা অত্যন্ত সৎ মানুষ, কিন্তু অতি সাধারণ, পড়াশোনা জানে না, কিছু জানে, সেই জানিটা কি সুন্দর রান্না করতে পারে। এবং সেই মানুষটি এত সৎ, কিন্তু তার মধ্যে কোনো মানুষকে ঠকিয়ে নেওয়ার ভয় নেই। যে বিভূতিভূষণের চরিত্রগুলো ওই রকম, বিভূতিভূষণের যে চরিত্রগুলো এঁকেছেন, সেকালে খুব মানুষগুলো ওই রকম মানে ভয়ঙ্কর কেউ না। তাদের জীবন যাত্রাগুলো, উপন্যাসের চরিত্রগুলো সব দেখবেন খুব সহজ সরল, সহজে, সহজে ভালোবাসে, সহজে কেঁদে ফেলে, সহজে হেসে ফেলে। হ্যাঁ, এই 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 যে একটা সহজ জীবনটাকে ভালোবাসা, সেইটা আমি বিভূতিভূষণ থেকে পেয়েছি। আর একটা মানুষের থেকে তো পেয়েছি, সেটা কবি হিসাবে যদি বলি, তাহলে তো জীবনানন্দ দাস কে বলতেই পারেন, যে ওইটা আমার
নিজের ভেতরে ঢুকে গেছে যে হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, মানে কন্টেম্পোরারি ধারণাটা আমার এসেছে ওইখান থেকে যে কন্টেম্পোরারি বলতে কি, মানে সমকালটা আমার কাছে শুধু আহ, একটা বিচ্ছিন্ন কয়েকটা বছর বা কি কয়েকটা দিন বা একটা টাইম পিরিয়ড কিছু নয়, একটা সমকালটা যেন বহুদিন। আমার পথ হাঁটা শুরু হয়েছে কবে, আজও আমি পথ হাঁটছি আর কি। সেইটা আমার একটা ধারণা চলে এসছে। ছবির মধ্যে সেগুলো আমার আসে। সেইখানে এখানে ওই যে মকর ছবিটা আর একবার দেখান। হ্যাঁ, এই যে মকর, মকর হচ্ছে একটা অদ্ভুত প্রাণী, যেটা অর্ধেক কুমির আর অর্ধেক হাতি। এইটা হচ্ছে আমাদের একটা পৌরাণিক ক্যারেক্টার, যেটা গঙ্গার বাহন। হয়তো আমাদের যেমন এখনো গঙ্গায় দেখা যায় কুমির, কামট বলে একটা জিনিস দেখা যায়। হ্যাঁ, এর মুখটা অনেক লম্বা। এখন কোথা থেকে এই ধারণাটা এসেছে, তার কি ব্যাপার কিছু জানি না, কিন্তু একটা অদ্ভুত প্রাণী তো। আর মাথাটা হাতির, আর এটা শরীরটা হচ্ছে কুমিরের। এটা তার নাম হচ্ছে মকর, গঙ্গাকে বলে মকর বাহিনী। এখন এই দুজন মহিলা হয়তো নদীতে গিয়ে ওই মকর ধরেছে, মকর ধরেছে বাড়িতে নিয়ে যাচ্ছে। এটা পুরোটাই একটা কাল্পনিক সংলাপ আর কি। দুজন জেলে রমণী হতে পারে, বা দুজন ঘরণী হতে পারে। সে একটা মাছ তো ধরি, সে মাছের জায়গায় যদি মকর ধরি, তাহলে কি এমন হয় আর কি। হ্যাঁ, মকর তো দেবতা, সেই অর্থে মানে দেবীর বাহন মকর। যে তাকে আমি ধরেছি, ধরে আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। এরকম একটা ভাবনা। হ্যাঁ, এটার নাম চন্দ্রাতপ, দু হ্যাঁ হাজার চন্দ্রাতক। একুশ 14x18 ইঞ্চি। হ্যাঁ, হ্যাঁ, এইটাও ছোট কাজ। এটা এটা ট্রিটমেন্টটাও বলতে, এটাও কিন্তু আমার মানে একটু টাইম নিয়ে করা ছোট কাজ, কিন্তু ওই প্রথমে আমি একটা ট্রিটমেন্ট, আমি যে অয়েলের ট্রিটমেন্টটা করি, একদম চেষ্টা করি যে পিওর জিনিসটাকে করার, যে অয়েলের যে ট্রিটমেন্ট সেটাকে আগে মনোক্রমে করে নিই। সেই মনোক্রমে করার, মনোক্রম মানে ধরো ইন্ডিয়ান রেড বা ওই ধরনের কিছু দিয়ে আমি ছবিটাকে করে নিই। করে নিয়ে তারপরে সেটা বেশ কিছুদিন শুকিয়ে নিই। শুকিয়ে নিয়ে তারপরে কাজটা করি। কাজটা করে আবার শুকিয়ে, তখন যখন শুকিয়ে যায় ছবিটা, ধরুন 1 বছর বাদে বা 6 মাস বা 1 বছর বাদে, তখন আবার মনে হলে এই জায়গাটা আমার একটু গ্লেজিং করতে হবে। এই যেমন এই ব্যাকগ্রাউন্ডটা দেখছেন যে একটা রহস্য, এটা কিন্তু পরে আমার গ্লেজ করে করা, গ্লেজিং করে। এই জিনিসটাকে মানে এমনি রং চাপালে এই জিনিসটা আসবে না। এখন এই এই জিনিসটা করেছি। এই যে বিষয়ের জায়গাটা, এটা টেকনিকের জায়গা বলছি। আর বিষয় ভাবনা ওই ওই আর কি, চন্দ্রাতপ একটা সাধারণ জিনিস, একটা সাধারণ লাউ, যেটা আমরা গ্রামের দিকে একটু অতি অর্ডিনারি সবার ঘরের চালে হয়ে থাকে আর কি। হ্যাঁ, একটা সময় এই লাউ কুমড়ো মোচা থোড় এইগুলো আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা কেউ কিনে খেত না। আমরা ভাবতেই পারতাম না এগুলো আবার কিনে খায় নাকি, কারণ এগুলো সব বাড়িতেই হতো। আর এর বাড়ি থেকে ওর বাড়িতে যেত, বা তো এ হয়তো লাউ দিয়ে গেল, তো ও আর একটা মোচা দিয়ে গেল। এটা যারা গ্রামের মানুষ তারা জানে। হ্যাঁ, যে এগুলো কেউ কিনে খেত না গ্রামের মানুষ। এখন আমরা সব এগুলো কিনেই খাই। তো এইটা নগণ্য একটা জিনিস, লাউ মানে একটা নগণ্য একটা ফসল, সেই মানে সবজি, সেটা সব ঘরেই সব ঘরেই থাকে। এখন সেইটাকে আমি একটু ওই ঠাকুরের সিংহাসনে বসিয়ে দিয়েছি আর কি। মানে এটা লাউটা এখানে একটা সিম্বল অফ, আপনি বলতে পারেন একটা অর্ডিনারি লাইফ, একটা অর্ডিনারি যে ঘরোয়া জীবন, তার সিম্বল হচ্ছে এখানে লাউটা। সেইটাকেই অর্ডিনারি জীবনটা অর্ডিনারি জীবনটাকেই আমি ওই দেবতার আসনে বসিয়েছি। এবং মাথায়, যেমন দেবতার মাথায় চন্দ্রাতপ থাকে, হ্যাঁ, এই যেটাকে চাঁদোয়া বলে, সেই চাঁদোয়াটা টাঙিয়ে দিয়েছি। মানে আরো বেশি ড্রামাটিক করা, আরো বেশি ড্রামাটিক করাই, যে আমাদের বাড়িতেও এখনো বাড়িতে যে পুজো পাঠ হয় সেখানে একটা আলপনা দেবার ভীষণ রীতি আছে। আহ, আমাদের বাড়িতে এখনো পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এইসব আলপনা টালপনা দেয়া টেয়া হয় আর কি, লক্ষ্মী পুজোতে এইসব হয়। তাই সেইখানে ওই একটা সাধারণ জীবন যাপনটাকে একটা একটা দেবত্ব উত্তীর্ণ করে দেওয়া আর কি।
এইটাই, এই ছবিটা। এটার নাম বসুঝরা, হ্যাঁ, 2021, বসুঝাড়। 18/14। হ্যাঁ, এটাও ছোট কাজ। এটাও একদম আমার বাড়িতে একটা আগে, যখন আমাদের বাড়িটা আর কি, এখন জয়েন্ট ফ্যামিলিটা ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গেছে তো সব, ছোট জায়গা হয়ে গেছে। এখন আমার বাড়িতে বিশাল উঠোন ছিল, যেটাকে বলা হয় যে বাড়ি একটা দিকে জমিটা ফাঁকা জমি বেশি থাকে, সেখানে একটা মাঝখানে একটা তুলসী মঞ্চ, সব হিন্দু বাড়িতে দেখা যায়। তাই হিন্দু ঠিক তুলসী মঞ্চটা ছিল ঠিক এইরকমই দেখতে আর কি। একটা বড় জায়গা ছিল বসার, আমরা ওখানে খেলতাম বেদির ওপরে এরকম তুলসী মঞ্চ। তা এখনো এই রীতিটা কিন্তু এখনো চলছে, দেখবেন ওই এর সময় আমার ছবির মধ্যে এই ছোট ছোট ইন্টিমেট জায়গাগুলো আজ থাকে। যেমন এই বৈশাখ মাস যখন পড়ে, তখন ওই তুলসী গাছ, তখন তো ভীষণ গরম, তাই তুলসী গাছ এত শুভ, সেই জন্য তাকে বাঁচিয়ে রাখার জন্য একটা জল দেয়া হয়। মেয়েরা রোজ সকালবেলা ওই পুজো করে, আর একটা ওই মাটির মাটির পাত্র থাকে এরকম ঝোলানো, তার নিচে দুর্ব ঘাস দেওয়া থাকে, আর তাতে জল দেয়, সেই জলটা ফোঁটা 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 করে তুলসী গাছে পড়ে। তো এইটার নাম হচ্ছে বসুঝাড়া। এখন এটা বসুঝাড়া কেন হয়েছে জানি না, কেন এটা বসুধার সাথে হয়তো সম্পর্কিত আছে। হ্যাঁ, বসুধা বা বসুন্ধরা। হ্যাঁ, সেই বসুন্ধরার সাথে সম্পর্কিত কোনো ব্যাপার স্যাপার আছে। মেনলি হচ্ছে আমরা গাছ এখানে এবং প্রকৃতি। পুলক, হ্যাঁ, এখানে হ্যাঁ, আমার বলুন। মনে হয় এটা আহ, আহ, বানানটা ভুল আছে বাংলায়। বসু ঝাড়া না, হবে না, বসু ঝরা হ্যাঁ, হবে, ঝর্ণা, ঝরে পড়ছে, তাই তো? না, এটা ওই বলে বসু ঝাড়া, সাধারণ মানুষে বলে ও আচ্ছা। এই বসু, আচ্ছা, হয়তো এই তুমি সরি। যেভাবে বলছো তাতে মনে হয় বসু ঝরছে, জল ঝরছে সেই জায়গা থেকে বসু ঝরা, কিন্তু ওই যে না না, ওই 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 বসু ঝরা ঠিকই, কিন্তু ওই যে ওপরে যেটা ওই মাটির জিনিসটা কথায় বাঁধা কথায় আছে না। ওরম হয়ে গেছে আর কি। হ্যাঁ, হতে পারে। আর ওই যে মাটির পাত্রটা আছে, ওইটাকে আসলে ঝাড়া বলে, জানেন তো। ও ওই আচ্ছা, ঝর্ণা থেকে ওইটাকে ঝাড়া বলে, যেন মানে ওই ডয় মাটির শূন্য র। পাত্রটা থাকে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ডয় শূন্য রা, ঝাড়াই বলে। আর ওইখান থেকে আর সেই সময় আমার এখন ছাদেতে একটা জায়গায় যেমন থাকে আর কি, একটা জায়গা ওই তুলসী আচ্ছা, মঞ্চ এই তো নেই। সুযোগে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করে নিই, তোমার ওই হ্যাঁ, মেন বলুন। কাজটায় ওই লোকটার মানে ফিগারটার মুখ সাদা করেছো, মানে মুখটা আহ, মুছে দিয়েছো কেন, বা সাদা ও, রং? আচ্ছা। হ্যাঁ, ওই তো বললাম। ও ওই ওই যে মানুষটি, সে হয়তো চাষি হতে পারে, বা মাঝি হতে পারে, বা আর কিছু হতে পারে, পরিশ্রমী, গ্রামের আচ্ছা, পরিশ্রমী মানুষ। আচ্ছা, ওই যে ঠিক সেই আছে। পরিশ্রমী মানুষটা, সে যে ফসল ফলাচ্ছে, সে যে কিছু ক্রিয়েট করছে তো, নতুন হুম। কিছু সংসার করছে, সন্তানের জন্ম দিচ্ছে, তখন তার মধ্যে ওই একটা দেবত্বকে দেখা, যে দেবতা আর কোথায়, এই তো এই মানুষটাই তো, যে এত সৎ, এত পরিশ্রমী, যে এত আমার মুখে অন্ন তুলে দিচ্ছে, আর পাঁচজনের মুখে অন্ন তুলে দিচ্ছে। হ্যাঁ, তার মধ্যে যদি আমি ওই ওই এক জায়গায় বললাম না যে একটা সাধারণ লৌকিক যে অদ্বৈতবাদ, যে দেবতা আর মানুষ এক জায়গায় হয়ে গেল আর কি। ওই ওই ভাবনা থেকেই, নির্দিষ্ট কোনো দেবতা নেই, কিন্তু ওই মুখটাকে সাদা রেখে দিয়েছিলাম, ব্ল্যাঙ্ক আর কি, যে যেটা ভেবে নিতে পারে, যে যার আরাধ্যকে ওখানে দেখতে পারে, যদি এইটা একটা ভাবনা আচ্ছা, ছিল। আচ্ছা, ঠিক আছে, চলতে হ্যাঁ, থাকো। আচ্ছা, তারপরে এখানে ওই যে আমার বাড়িতে এখন কি হয়, এই তুলসী ঝাড়াটা এখন তো আর সেই তুলসী মঞ্চও নেই, আর সেটা এখন ছাদে একটা কোনায় আছে, যেহেতু রীতি অনুযায়ী রাখা আছে, কিন্তু ওই বসু ঝাড়াটা এখনো দেয়া হয়। মা আছেন, সে দেয়া হয়। এবং সেখানে প্রচুর এই মাধবীলতা ফুটেছিল আমার, ফোটে, এখনো ফোটে, একে ঘিরে একবার ঢেকে দেয়। তাই সেই সেই সময় আমার একটা মনে হয়েছে, এই যে ঝর্ণা বা জাগরণ, এটা ফুলের ঝর্ণা। আর সব, সবটা মিলিয়েই যেন একটা প্রশান্তি, একটা শান্তি, একটা সুখ, একটা ভালো লাগা, একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, এই আর কি। এইখান থেকে এই ছবিটাকে আঁকা। হুম। এটার নাম হচ্ছে বহুরূপী, 2021, 30/18। ও, ছবিটা, হ্যাঁ, এটা বহুরূপী। এইটা, এটাও খুব বেশি দিন আগের নয়।
এটা অয়েলে, এবং ওই একই ট্রিটমেন্ট, আমার ট্রিটমেন্ট কিন্তু ওইটা একই, মানে আমি আগে মনোক্রমে কাজটা করে নিই, ইন্ডিয়ান এইসব রং টং দিয়ে খুব খুব পাতলা একটা লেয়ারে আমি করে নিই, যেটা অয়েলের, অয়েলের যেটা অ্যাকচুয়াল ট্রিটমেন্ট যেটাকে বলা হয় আর কি, একাডেমিক ট্রিটমেন্ট সেটাতে। এবং সেটা কাজ করতে আমার খুব সুবিধা হয়। দেখবেন আমার ছবিতে সব জায়গায়, কিছু জায়গা আছে হেভি রং দেওয়া আছে, কিছু জায়গায় হয়তো ফাঁকাই আছে, ক্যানভাস দেখা যাচ্ছে, সেই ক্যানভাসটা আমার হয়তো ওই ওই আন্ডার পেন্টিংটাকে ওখানে ওই হিউটা তৈরি করে দেয়। আন্ডার পেন্টিং এর যে রংটি থাকে সেটা ওই হিউটা তৈরি করে দিচ্ছে। এখানে এই ছবিটা এখন শিল্পী এত ব্যাখ্যা করলে সব ছবি অত, তো যতটা পারছি বলছি। সেটা জায়গাটা হচ্ছে একটা কন্যা, সেই যখন বিয়ে হয়, এই বিয়ে বাড়ি যায় সব ছোট ছোট মেয়ে, তারা সব সেজে গুজে কোণে হয়ে থাকে, বাপের বাড়ি যায় কাঁদে, এইসব তো একই ট্র্যাডিশন চলছে। তা সেইখানে যে চারিদিকের প্রকৃতিটা আসলে কে জানেন তো, এটা আমার মনে হয় যে তার বাবা মা, তার বাবা মা, তার আত্মীয় স্বজন, এই চারিদিকের এত ফুল, এত গাছ, এত চাষ বাস হচ্ছে, এত খোলা মাঠ, একটা নীল আকাশ। হ্যাঁ, এইটাই মনে হয় এরা, এদের ছেড়ে যেতেই আসলে কষ্ট হয়। একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়ি চলে যায়, তখন সে তো শুধু তার আত্মীয় বাবা মাকে ছেড়ে যেতে পারেই কষ্ট হচ্ছে না, তার তার চেনা জায়গাগুলো, তার চেনা গাছপালা, তার চেনা রাস্তা, তার চেনা মাঠ, তার চেনা ঘাট, তার সব কিছুকেই সে উম, ছেড়ে যেতে চায়। ছেড়ে যখন চলে যাচ্ছে, তখন তার কাছে মনে হচ্ছে, তখন সে কাঁদে, সেইটাকে হারানোর বেদনা থেকেই কাঁদে, যে চারদিকের প্রকৃতিটা তার আত্মীয় স্বজন, যাদের নিয়ে সে এত হেসে খেলে বড় হয়েছে, এত আনন্দে, এত রঙিন হয়েছে জীবনটা, সে চলে যাচ্ছে, মানে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, একটা অজানা জগতে চলে যাচ্ছে। এবং সেই অজানা জগৎটা একটা, ওই একটা ঊষর জায়গা, যেখানটা নদীটা শুকিয়ে এসছে, সেখানে জল নেই, সেইখানেও পাটা দিয়ে বসে আছে। মানে সেখানটা পাটা ফেলেছে একটা বিয়ের কোণে, মানে ওই ঊষর জায়গাটা, যেখানটা জল নেই, কিন্তু একটা ভয়ের জায়গা, হয়তো জল আছে, হয়তো পরে সে সুখ পাবে, শান্তি পাবে, সংসারে গিয়ে যখন সে শ্বশুর বাড়ি যাবে, সে পরবর্তীকালে সেখানে সে সুখই পাবে। কিন্তু তার সংশয়টা তো রয়েছে যখন বিয়ের সময়, যে একটা বোধহয় কোথায় চললাম রে বাবা, সেখানে একটা ভয়, একটা বিভিন্ন রকম ভয়, সেই ভয়টা ওই বহুরূপী সাজে এসছে, কেন বহুরূপী, সে বিভিন্ন রকম সাজে, কখন দেবতা সাজে, কখন রাক্ষস সাজে। বহুরূপী নিজস্ব তো কেন, সে বহু রূপ গ্রহণ করতে পারে বলেই সে বহুরূপ। এখন আহ সেই একটা ওর মধ্যে যে সংশয় আছে, ওর মধ্যে যে ভয় আছে, আবার আনন্দও আছে, আবার যে ফুল ফোটানোর আনন্দ আছে, সেই যে সামনে আকন্দ ফুলগুলো ফুটেছে, ওইরকম উষর জায়গায় ফটে, বালি ফালির মধ্যেই ফুলগুলো, আবার ওদিকে একটা শস্যে ভরা জমি আছে, যেখানে ফুল ফুটেছে ফল ফলবে বলে। সেই মেয়েটিও জীবনে ফল ফলাবে, তার সন্তানাদি হবে, বড় হবে, তারা বড় হবে, তাদের নিয়ে তার স্বামী পরন্ত সংসার হবে। তো ওখানে ওই যে সাপটি মাথার মণি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা আমাদের গল্পে আছে, যে সাপের মাথায় যখন মণি হয়, সে মণিটা কোথায় রাখবে, সে তাই জন্য সে ছুটে বেড়ায়। হ্যাঁ, সে কোথায় সে মণিকে রাখবে, সে পাগল হয়ে যায়। সেই রকম ওই মেয়েটিও যেন ওই বাবা মায়ের মাথার মণি তো, একটা সন্তান, আমাদের যে সন্তান, আমাদের ছেলে মেয়েরা, তারা তো সব আমাদের মাথার মণি, তাদের কোথায় কোথায় রাখবো, তাদের কোথায় পাঠাচ্ছি, এই একটা সংশয় থাকে, একটা ছটপটানি থাকে। মানে এই সব মিলিয়ে এই ছবিটা আমার বহুরূপী। বহুরূপীর নামটা দেওয়া হয়েছে যে এই এই যে সংশয়, যে একটা বহুরূপী দিয়েছি, যারা গ্রামে বা শহরেও দেখা যায়, যারা কখনো কালী সাজে, কখনো শিব সাজে, আবার কখনো অন্য আপনার অন্যরকম রাক্ষস কক্ষস সাজে। এই যে একটা এটা হচ্ছে সংশয়, একটা রথযাত্রা ভয়, এইখান থেকে। দু হাজার হ্যাঁ, বাইশ বলুন। 30/24। রথযাত্রা, রথযাত্রা, হ্যাঁ হ্যাঁ, রথ, এটা আমার খুব আমার বলতে পারেন শিল্পীদের কাছে তো তার সব ছবি ভালো, কিন্তু এই ছবিটা আমার বিশেষ ভালো লাগে। এইটা এইটা এঁকেছিলাম ওই, এই যে রথ, রথ আমার আমার ছবিতে বারে বারে ঘুরে ঘুরে আসে। সেইটা
আহ, এই রথ, আমার ছোটবেলায় একটা রথ ছিল এরকম বেশ বড়, সেটা আমি সাজিয়ে খেলতাম রথের সময়, সাজিয়ে টাজিয়ে। তা সেই রথ আমার অনেক ছবিতেই আছে ইমেজ হিসাবে। তাই এইখানে এই রথযাত্রাটা, এখানে রথযাত্রা বললেই যেটা মনে হয় যে প্রচুর মানুষ, মেলা, এইসব তো। কিন্তু এখানে আমি রথযাত্রাটা আঁকলাম যে একটা পূর্ণ প্রকৃতি। এইখানেই তার এটা যে সেই যাত্রাটা, যেখানে রথযাত্রা যেটা বলি, সেখানে হচ্ছে কি যে মানুষ সেখানে আনন্দ করতে যায়, মেলার মধ্যে যায়। হ্যাঁ, দেবতাকে উদ্দেশ্য করে পুজো দেয়, পুজো দিয়ে তারপরে সে তার আনন্দ সুখ সে খুঁজে পায়, খুঁজে নেয়। হ্যাঁ, সেখানে ওই যে কলা গাছ বলুন, ওই যে খেজুর গাছ বলুন, ওইখানে টলটলে পুকুরে জল, ওখানে জমিটায় একদম শস্য ফলে আছে, তারপরে আকাশে মেঘহীন একটা ছোট মেঘের টুকরো ভেসে যাচ্ছে। হ্যাঁ, এই সব মিলিয়ে একটা তার যে যাত্রাপথ, মানুষেরই বলুন আর দেবতারই বলুন আর রথেরই বলুন, তার যাত্রাপথটা যে একটা সুন্দর, মানে সুগম, সেইটাকে একটু দেখানো। একটা সরু রাস্তা চলে গেছে হয়তো পুকুরের পাড়ে, পুকুরে নেমে গেছে, মানুষ যায় পায়ে চলে রাস্তার এপারে একটা দেখবেন একটা মাচা, বাঁদিকে ছবির মাচাতে ওই যে আমরা গ্রামে দেখি লাউ কুমড়ো হয় আর কি, শিম, লাউ, কুমড়ো ইত্যাদি ইত্যাদি মাচাতে তুলে দেওয়া হয়। সেই মাচাতে যখন ওগুলো পাতাগুলো ছড় চারিদিকে, তখন মনে হয় ঠিক কতটা আলপনার মতন আর কি। হ্যাঁ, সেইখানে মনে হচ্ছে কেউ একটু যেন একটা 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 ডেকোরেটিভ প্যাটার্ন দেখতে পাই চারিদিকে ছড়িয়ে আছে। এই লাউ কুমড়ো যখন ডগাগুলো এদিক ওদিক যায় হিল হিল করে, তখন ওই ওই মজাটাকে ওইখানে করার চেষ্টা করেছি, ওইখানে এই এই সামগ্রিক রূপটার সাথে আহ এইটা দেবার চেষ্টা করে ছবিটাকে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করেছি আর কি। এটাও ওই আপনার অয়েলের যে ট্রিটমেন্ট, এটার আন্ডার পেন্টিংটা অনেকখানি আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে শুভ বিবাহ। হ্যাঁ, এটা 2022 24/18। হ্যাঁ, 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 এটা খুব বেশি দিন আগের নয়, এটা ছোট্ট কাজ, এটা অয়েলে করা। এটা একটা আমি বলেই দিই, এটা একটা ছোট্ট ফটোগ্রাফ দেখছিলাম এই ফেসবুকে তো এত দেখি অনেক অনেক ছবি তোলে। তা ওইরকম একটা গ্রামের কোথাও গেট আছে, একটা দেখেছিলাম যেন এরকম একটা ফাঁকা জমি, সেখানে শস্য এরকম ধান টান নেই কিছু, একটা ফাঁকা জমি, দূরে একটা এরকম পুরোনো দিনের যেমন গেট হতো আমাদের দিয়ে, এখনো গ্রামের দিকে হয় তাদের, অত তো ইভেন্টের ব্যাপার স্যাপার নেই বা ক্যাটারিং এর নেই, সব ঘরের লোকেরাই করে। তা সেখানে একটা এরকম লাল গেট এরকম দেখে, ওইটা দেখে আমার ওই ছবিটার কথা মাথায় এলো আর কি। যে একটা বিবাহ মানে কি, বিবাহ মানে তো একটা পূর্ণ জীবনের দিকে এগোনো। আহ সেই একটা উৎসব হচ্ছে চারিদিকে, একটা গেট সাজানো আছে আর চারিদিকে প্রকৃতিটা এরকম, এবং সেখানে একটা একদম ধান, ধানি জমি, সেটা ফসল তোলার অপেক্ষায় সে আছে আর কি। একবারে শস্য শ্যামলা জায়গা সেখানে, যেমন আমাদের জীবন হয় বিয়ের সময় যে যে আমাদের উচ্ছ্বাস চোখে পড়ে, সেইটাই আর কি প্রকৃতির মধ্যে আছে। এইভাবে দেখা ছবিটি। এটার নাম মৎস্য, 2022, 12/12। হ্যাঁ, এটা ছোট্ট কাজ, এটাও ছোট্ট কাজ। এটা ট্রিটমেন্টটা যদি বলি, এটার আগে এটা বোর্ডে কাজ, অয়েল অন ক্যানভাস বোর্ড, ছোট্ট কাজ। তা সেটা আমার একটা সাদা রং একটা দেয়া ছিল কোটিং, একদম অয়েল বেস, কোটিংটা অনেক বছর ছিল। ওইটা একটা ছবি আঁকতে গিয়ে বোধহয় নষ্ট হয়েছিল বা কিছু হয়েছিল, তা আমি রংটা ঘষে আর রেখে দিয়েছিলাম। তা তারপরে এই তো বোধহয় বছর 10 15 12 বছর বাদে আবার মনে হলো এইটাতে তো বেশ মজা করে কাজ করা যায়। তখন এই ট্রিটমেন্টটা দেখবেন ওই যে ব্ল্যাক কালারটার উপরে সব পরে দেয়া, এবং ওপরটা ওই টিন্ট করে, আর তার উপরে অল্প রং দেয়া, এইগুলো মানে ওই সাদাটা, সাদা ক্যানভাসটাকে নিচের যে কোটিংটা আছে, সেই কোটিংটাকে বেশি রেখে দিয়েছে, ওটা অয়েল বেস কোটিং ছিল তো। তা সেটা রেখে দিয়েই একটা অস্তরাগ, এটা উদয় উদয় মানে সূর্য উদয় হতে পারে, কেউ যদি অস্ত ভাবে অস্তও যেতে পারে। মানে এই যে আমরা বিয়ের সময় একটা মাছকে নিয়ে যাই, একটা মাছকে একটা পান মুখে দেয়, তাতে হলুদ মাখায়, তারপরে সিঁদুর মাখায়, মাখিয়ে যে একটা
শুভ কাজের সূচনা হচ্ছে, সেখানে মাছ একটা বিরাট ভূমিকা নেয়। আমার ছবিতে মাছও আসে মাঝে মাঝে। তাই ওই একটা একটা কুলোর ওপর রাখে, রেখে মাছটাকে রাখে। এই সেই একটা যে ধারণা বা সেই একটা ভালো লাগা, সেই যে একটা আমাদের রিচুয়ালটা আছে, ওই রিচুয়ালটাকেই নিয়ে এই ছবিটা আঁকা। উম, এই এই খুব খুব সহজে আমার যেহেতু কোটিংটা করা ছিল, এটা খুব সহজে ছবিটা, একটা কলা গাছ দুটো, মাঝখানে এইটা, আর দুপাশে দুটো গাছ। খুব সহজে কাজটা, খুব কম সময় কাজটা করেছিলাম। পেছনটা ব্ল্যাকটা পরে দেয়া, এটা এটা আগে দেয়া নয়। বলুন। এইটা হচ্ছে ইনসেক্ট অ্যান্ড লেডি, 2022, 14x14। হ্যাঁ, হ্যাঁ, এইটা ওই যে আমি বলছিলাম যে কাজ বলতে বলতে যে আমার আইকন, যে ইন্ডিয়ান যে মাইথোলজি বা এই যে আইকন গুলো আমার যে ভালো লাগা, যে ধরুন ইন্ডিয়ান স্কাল্পচারের যে মুখ, যে মেয়েদের, নারী যে মুখ, বা আমাদের আমাদের যে মিনিয়েচার পেইন্ট, সেই মিনিয়েচার পেন্টিং এর যে মুখ, সেই মুখগুলো কতকটা তো এই রকমই। তা সেইটা, এটা আমি অয়েলে করেছি। এটাও বেশ ট্রিটমেন্টটা গোছানো, মানে এটা অনেক আগে করা। তারপরে পিছনে লাল রংটা কিন্তু আমার গ্লেজিং করে করা, এই ব্রাইট রেডটা পরে গ্লেজ করে করা। এবং ট্রিটমেন্টটা ওই প্রথমে করা ছিল, তারপরে শুকিয়ে যাওয়ার পর আবার তার উপর রং দিয়ে দিয়ে এই জিনিসটাকে করেছিলাম। তা একটা সুন্দরী মহিলা, একটা সুন্দরী নারী, সে হয়তো কারোর রানী হতে পারে বা কিছু হতে পারে। তাই মজা করা আর কি। সবকিছুই তো ক্ষয় হয়, তুমি যতই সুন্দর হয়, তোমাকে তোমাকে নষ্ট হতে হবে। সে যতই সুন্দর ফুডই হোক, আর যত সুন্দর মানুষই হোক, আর যাই হোক, মানে ওই ওখানে একটা ইনসেক্ট দিয়ে একটা মজা করা, সেটা এইভাবে ভাবা যায় আর কি, যে তোমাকে একদিন নষ্ট হতে হবে, ধ্বংস হতে হবে। তুমি যতই সাজো, যতই গোজো, যতই নিজে সুন্দর হয়ে থাকো, তোমাকে খেয়ে নষ্ট করে দেবেই আর কি। মানে এই জীবন এইভাবে দেখা এক জায়গা হতে পারে। আর একটা হচ্ছে নর্মাল যদি দেখি, আমাদের তো গায়ে মশা মাছি পোকামাকড় অনেক ওঠে। তা সেটা একটা সুন্দরী মহিলার যদি নাকের ওপর দিয়ে বয়ে যায়, তখন কিরকম লাগে আর কি। এটা মজার দিক থেকেও দেখা যায়। এরপরে ছবিটা বোধহয় আছে অহিনকুল। এটার হ্যাঁ, নাম অহিনকুল, এটা দু হচ্ছে হাজার দু হাজার হ্যাঁ, তেইশ 24 হুম, বাই 18। হ্যাঁ, এটা হচ্ছে অহিনকুল। অহিনকুল সম্পর্ক তো আমরা সাপে নেউলে সম্পর্ক বলে, যে অহিনকুল সম্পর্ক। এখন এই ঠিক এই পরিবেশটা কিন্তু আমার বাড়ির সামনে এখনো আছে, মানে একটুখানি ফাঁকা জায়গা আছে এখনো ভাগ্যক্রমে। তা সেখানে প্রচুর গাছপালা, আমার পাশে বাড়িরই, তার জায়গাটা ফাঁকা পড়ে আছে, প্রচুর গাছ আছে, আর খুব সবুজ হয়ে থাকে আমার বাড়ির চারপাশটা। শহর মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তবু আমার বাড়ির সামনেটা এখনো এরকম গাছপালা, কলা গাছ, এটা ওটা গাছপালা, খুব বেশ লাইটটা পড়ে, রাস্তাটা আছে সামনে, তারপর হাঁটা, আমাদের বাড়িতে ঢোকার রাস্তাটা আছে। তা সেখানে ওই অহিনকুল একটা সম্পর্ক আমরা ছোটবেলায় দেখেছি এখানে, মানে সাপে নেউলের মারামারি, হ্যাঁ, সেগুলো দেখেছি। বন জঙ্গল যখন খুব ছিল তখন এগুলো দেখেছি। তখন এই যে পরিবেশ এত সুন্দর, তার মধ্যেও তো মানুষের দ্বন্দ্বের তো শেষ নেই। হ্যাঁ, সেই দ্বন্দ্বটাকে ওখানে তুলে ধরা, আবার দ্বন্দ্ব শেষ নেই যেমন, আবার দ্বন্দ্বটাই আহ প্রধান নয়। এই আলোটা, ওই ছায়াটা, ওই ফুলটি, ওইটাই সত্য আর কি। এইভাবে ভাবা ছবিটাকে, যে অহিনকুল, আমরা নিজেরাও তো সবসময় দ্বন্দ্ব করে মরছি, এর সাথে ওর সাথে ঝগড়া করছি, মারামারি করছি, খারাপ কথা বলছি, মানুষকে দুঃখ দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছি। কিন্তু তার বাইরের যে জীবনটা, সেটা কিন্তু খুব আলোময়। সেখানে চারিদিকে প্রচুর আলো। সেখানে সেখানে আমরা বৃথাই এইসব করে বেড়াই আর কি। নিজেদের ইগোকে স্যাটিসফাই করতে আমরা সবসময় দ্বন্দ্ব করে মরছি। এই আর কি, এইরকম ভাবে ভাবা। এটার নাম পরমান্ন, 2023, 18x14। হ্যাঁ, হ্যাঁ, এটার একটা ছোট্ট ইতিহাস বলি। এটা মানে আমি একটা গ্রামের দিকে গেছি, মানে আমার শ্বশুর বাড়ি একটু ভেতর দিকে, হাওড়ার উদয়নারায়ণপুর বলে একটি জায়গা। তা এই আমি একটু ঘুরে বেড়াই তো গিয়ে গিয়ে, তা হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরছি, তা ঘুরতে ঘুরতে একটা গ্রামে গেছি। ওখানে সেই গ্রামটা খুব বর্ধিষ্ণু গ্রাম।
বর্ধিষ্ণু গ্রাম মানে অত ভেতরে, কিন্তু এরকম সুন্দর সব বাড়ি আছে, মাটির বাড়িও আছে, কিছু পাকা বাড়ি আছে। তাদের বাড়ির গেটটি এরকম অপূর্ব সুন্দর। মানে বাড়ির গেটটা এরকম সুন্দর, এবং তার ভেতরে এই ওপরে একটা লক্ষ্মী আর নারায়ণের সিমেন্টের, ওই তখনকার দিনে যে পঙ্খের কাজ বলে না, সেই ধরনের কিছু করে ওই লক্ষ্মী আর ভারী সুন্দর। এটা একটা বাড়িতে ঢোকার গেট ভাবলেই কি আনন্দ হয়। একটা বাড়ির দরজা, সেখান দিয়ে। তা সেইখানেই লক্ষ্মী এবং নারায়ণ, তার সাথে তো আমাদের পরমান্নের যোগ আছে। মানে টোটাল পরিবেশটা এরকম একটা হলুদ রং, এইরকমই ছিল সে বাড়িটা। এরকম একটা হলুদ রং, এরকম একটা সুন্দর রঙিন গেট। আর ভেতর দিকে, বাড়ির ভেতরে কি আছে যায় না, কিন্তু একটা গাছ দেখতে পাচ্ছি আমি একটা, আর ফল ভর্তি। মানে আমি একটা কাঁঠাল গাছ করে দিয়েছি। কাঁঠাল গাছ মানে সেখানে তো ভর্তি সবসময় কাঁঠাল হয়ে আছে। আর এখানে তার অনুষঙ্গ হিসাবে এই পরমান্নটা করেছি। পরমান্ন মানে একটা সুখ, একটা আনন্দ, এই টোটাল জায়গাটার মধ্যে যেটা আছে। সেইটা যে পায়েস রান্না হচ্ছে, পায়েস তো আমাদের শুভ কাজে ব্যবহার করা হয়, রান্না করা হয়, সেই রকম আর কি নিয়ে এই ছবিটা করা। এই ছবিটা বলতে পারেন আমি এই ফটোগ্রাফটা তুলেছিলাম, সেই ফটোগ্রাফটাকে কতকটা এখানে প্রায় কপি মতনই করি, যে যা দিয়ে একটু শাড়িটা ঝুলিয়ে দিয়েছি একটা হাওয়ায়, একটা মুভ করছে একটা জিনিস, কম্পোজিশনের স্বার্থে একটা ছাদ থেকে একটা শাড়ি ঝুলছে, আর এখানে একটা পরমান্ন রান্না হচ্ছে আর কি। এই এইরকম। আচ্ছা, তাহলে আমরা আহ হ্যাঁ, এর কাজ দেখলাম, অনেক বিষয় এবং স্টাইল টেকনিক নিয়ে অনেক কিছু প্রশ্ন জাগতে পারে। আমার দু একটা প্রশ্ন হ্যাঁ, আছে, নিশ্চয়ই, তার আগে নিশ্চয়ই। আমি অন্যদের বলবো যদি কিছু মন্তব্য বা প্রশ্ন থাকে সেটা রাখতে, তারপর আমি আমারটা। আচ্ছা, আমার হ্যাঁ, মানে প্রশ্ন না, এমনি মন্তব্য আছে, যে আমার মনে হয় ও আপনি, শান্তিনাথ, শান্তিনাথ, হ্যাঁ শান্তিনাথ। আমি শান্তিনাথ আচ্ছা, বলছি। হ্যাঁ, হ্যাঁ, আপনি মানে আর্টটাকে একটা এসকেপ রুট হিসেবে দেখতে চান না, যেখানে সবকিছু আইডিয়ালিস্টিক এবং একটা ফিল গুড ফ্যাক্টর হয়। মানে আমাদের চারপাশে যে পরিবেশের মধ্যে আমরা থাকি, সেখানে তো হুম, অনেক রকমের কমপ্লেক্সিটি রয়েছে। সেই জায়গা হুম, থেকে বেরিয়ে ওখানে কোথাও না কোথাও মানে আপনার 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 ছবিতে খুঁজতে চান আর কি, বা দেখান যে হুম, একটা খুব আইডিয়ালিস্টিক, অথচ মানে দেখে ভালো লাগবে জানো কাজটা। হুম, হ্যাঁ। হুম, আর এটা আমার ভালো লেগেছে, মানে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আপনি যেভাবে রামায়ণ মহাভারত বা লৌকিক যেসব মানে গল্পগুলো রয়েছে, পুরাণ রয়েছে, এইগুলো হুম, যে একটা খুব ছোট মানে একটা গ্রামীণ, এবং আমাদের পশ্চিমবঙ্গের মতো একটা, পশ্চিমবঙ্গের এটা ভারতের যে কোনো দেশেই মানে জায়গারই হতে পারে, কনটেক্সটে ব্যবহার করার পরেও তার যে পরিসরটা অনেক, মানে ওটা শুধু ওইখানের মধ্যে আটকে যায় না। এই ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে আপনার কাজের মধ্যে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আর আর প্রশ্ন কি, প্রশ্ন আর কি কারো আছে? আর কারো কোনো প্রশ্ন, প্রশ্ন বা আমার, হ্যাঁ আমার বলো। হ্যাঁ বলো প্রশ্ন- মিতালি। হ্যাঁ, আমার প্রশ্ন, মিতালি বলো, মিতালি বলো, হ্যাঁ 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 মিতালি। হ্যাঁ, পুলক স্যার আমার ইউনিভার্সিটির স্যার। তো হ্যাঁ, স্যার বলতে হবে, হ্যাঁ পুলক হ্যাঁ দাই বল। তো আহ, যেটা আমার বলার তো, যে আপনার এই ঢোল কমলি যে কাজটা, ওই হুম, কাজটার আপনার যে ভাবনা আপনি যেটা শেয়ার করলেন আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া মকর, ফ্যামিলি ফটো, এইসব কাজগুলো মানে চমৎকার কাজ। তো এই কাজগুলো মানে আমি যতগুলোই দেখলাম, তো এই কাজগুলোর ভেতরে এই বাঙালিয়ানা ব্যাপারটা মানে পুরোপুরি পরিষ্কার। তো ওই বাঙালিয়ানা ব্যাপারটাকে মানে এই যে মানে এই মানে খুবই দক্ষতার সাথে আপনি আর কি যিনি ধরেছেন। আর তাছাড়া মানে আপনি আপনার যে বিষয় আপনি যেগুলো বললেন সেগুলো ছাড়াও যদি আমি এমনি শুধু ছবি হিসেবেও দেখি, মানে এই ছোট ছোট জিনিসগুলো বা এই গ্রামীণ জিনিসগুলো, এটা এই জিনিসগুলো আমরা অনেকেই আহ দেখে থাকি, কিন্তু এই যে সহজ জিনিসগুলো সহজভাবে যে ধরতে পারা, মানে এটা আমরা মানে অনেকেই করতে পারি না। তো
তো মানে আমার সেই জায়গা থেকে খুবই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, না প্রশ্ন কি আছে বলো, আমার খামতি আপনি কোথায় বলো। আমিও নব, তো জানি। আচ্ছা, নব। আমি, হ্যাঁ, আমার আহ, আহ, আপনার যে বাড়ির যে জায়গাটা বললেন সম্ভবত তার থেকে 1 ঘন্টা দূরেই আমার গ্রাম ছিল। তো হ্যাঁ, রূপনারায়ণটা, কোথায়? রূপনারায়ণ পেরোলেই কোলাঘাটে। তো ও কোলাঘাট, আচ্ছা। হ্যাঁ, তো আপনার যে সমস্ত ছবির মধ্যে যে সমস্ত আহ, গন্ধ বা পেলাম আর কি, আহ, মানে হ্যাঁ সবটাই দেখতে পেলাম, শুনতে পেলাম, আর সবকিছু উপভোগ করলাম আর কি। মানে পুরো ব্যাপারটাই গ্রামীণ লৌকিক যে চেহারাটা, যেটা হ্যাঁ আপনি বারবার তুলে ধরেছেন, এবং তার সাথে তার সাথে আহ, সাযুজ্য রেখে, মানে সেটাকে কিভাবে একটা বিষয়ের জায়গায় আসে, সেটা আপনি আনতে মানে খুব ভালোভাবে পেরেছেন। আহ, আহ, সবটাই খুব সুন্দর এসছে এবং খুব ভালো। কিন্তু আমার যেটা মানে একটা অস্বস্তি হচ্ছে বা প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে যে আজকের দিনে, মানে আমার এজটা আপনার থেকে 2-1 বছরের হয়তো কম বেশি হবে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরা মেয়েরা কিভাবে কানেক্ট করবে, যে যতক্ষণ না আপনি এই গল্পটা বলছেন, মানে আপনার ছবিটা দেখে কানেক্ট করা, মানে আজকের এই কন্টেম্পোরারি জায়গায়, সেইটা সেইটা আপনার কি মনে হয়, মানে এই যে দূরত্বটা আপনি কিভাবে মানে ভাবেন আর কি? মানে এটা অনেকটা, আপনার ছবিগুলো অনেকটা মানে ডকুমেন্টেশনের মতো। তো সেই জায়গা থেকে আমি একটু আপনাকে জিজ্ঞেস করব। হ্যাঁ, না এটা খুব ভালো প্রশ্ন। আর এখানে ওই আমার ভাবনার জায়গাটা হচ্ছে, আমরা হচ্ছে আসলে যেটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে, আমরা একটা একটা দিক হচ্ছে আমাদের দেখতে ভুলে গেছি। আর সহজ জিনিসটাকে হচ্ছে দেখতে ভুলেও গেছি, এবং তাতে আমাদের মাস্টারমশাইদেরও দোষ আছে আমরা বলবো। আমরা যারা মাস্টারমশাই, তা আমরা দেখাতেও ভুলে যাচ্ছি। আমরা এই যে আমার আমার পাশের বাড়ি আশিনগর আর কি, হ্যাঁ, সেটা এক পড়শি বসত করে। সেই পড়শিকে আমরা দেখাতে ভুলে যাচ্ছি। এখন আমি মাস্টারমশাই হিসাবে, বা আর যে আপনি আপনার ছাত্র বা বন্ধু বা তাকে আমি যদি সহজ জিনিসটাকে ধরাই যে আহ, যেটা যেটা তোমাকে কষ্ট দেয়, যেটা তোমাকে দুঃখ দেয়, আমি বিশ্বাস করি যেটা আমার কষ্ট দেয়, যেটা আমায় দুঃখ দেয়, যেটা আমায় বেদনা দেয়, সেটাকে নিয়ে আমি নাড়াঘাটা করে কি আনন্দ পাবো রে বাবা। হ্যাঁ, সেটা নিয়ে তো আনন্দ পাবার কিছু নেই। কিন্তু ছবিটা আঁকি কোথাও বোধহয় একটা ভেতরে একটা আনন্দ পাই বলেই তো ছবি আঁকি, আমরা রং ঘাঁটি, তুলি ঘাঁটি, পেন্সিল ঘাঁটি। তার জন্য যে আমি ওই এসকেপিস্ট নয় যে আমি দুঃখ বেদনায় ভুলে থাকছি। কিন্তু আমার মনে হয় যে আগুন যখন লাগে, তখন যদি আমরা আগুন আরো লাগিয়ে দিই, তাহলে আগুন তো নেবে না। তখন তাকে শান্তির বাণী শোনাতে হয়, তখন আমরা জল দিতে হবে। হুম। যখন পৃথিবী এরম উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছে, যখন চারিদিকে এই জিনিস হচ্ছে, তখন আমাদের মনে হয় শিল্পীদের একটা দায়, বিশ্বাস করি যে শিল্পীদের দায়িত্ব আছে একটা, যে যা কিছু সুন্দর, যা কিছু শুভ, তাকে একটু দেখানো, যে দেখো জীবন হচ্ছে আসলে এখানে, জীবন যেটা চলছে সেটা নয়। হ্যাঁ, যেটা তোমাকে ব্যথা দিচ্ছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেখানেই শেষ কথা নয়। আমাদের জীবনের মূল সুরটা বোধহয় আছে অন্য জায়গায় বাঁধা আর কি। হ্যাঁ, আমার সেই একটা আকাঙ্ক্ষা থেকেও এই ধরনের কাজ, এবং ওই জীবনকে খুঁজে চলা, আবহমান কালের যে জীবন, মানে শুধু আমি খুঁজি না যে এই এই 1 বছর 2 বছর বা 5 বছর 10 বছরের জীবন নয়, একটা আবহমান কালের যে জীবন চর্চা, যে জীবন যাপন, সেইটা আমার মনে হয় এখনো ভেতর ভেতরে বহমান আছে। শুধু সেটা বোধহয় আমাদের দেখার একটা তারতম্য হচ্ছে, দেখতে পাই না আমরা বা দেখাতে পারি না, এই অক্ষমতা আছে এই জায়গা থেকে আর কি। আচ্ছা, আপনি আচ্ছা, তো একটা বলো। ছোট্ট প্রশ্ন, আপনি তো মানে হ্যাঁ আধুনিক জীবনে এবং এই যে আহ, এই যে প্রযুক্তির যে একেবারে চারিদিকে রমরমা ব্যাপার আর কি, তার হ্যাঁ হ্যাঁ। মধ্যেই তো আপনি হুম হুম। জীবনযাপন করেন। তো ভবিষ্যৎ হ্যাঁ, পরিকল্পনা আছে সেইভাবে শহুরে এটাকে নিয়ে, চালচিত্র নিয়ে ছবি আঁকা? না না, সে আমার তো এই কথা, আমার ছবি আছে কিন্তু সরাসরি হয়তো সেখানে শহর, ওই শহরের ব্রিজ বা শহরের মাল্টি স্টোরেজ বা শপিং মল, এইসব আমার ছবির মধ্যে হয়তো সেভাবে নেই। সাংকেতিক কিন্তু ভাবেও আছে? হ্যাঁ, সাংকেতিক ভাবে আছে, এখন অন্য অনেক ছবিতেই সেগুলো আছে, সাংকেতিক ভাবে আছে। এটা তো আমার একটা টাইপের কাজ। আমি মোটামুটি স্টাইল হয়তো একটা গড়ে উঠেছে বা কিছু দেখে বোঝা যায়।
কিন্তু ওই ভাবনার একটা জায়গা, যেমন আমি ধরুন এই একজনকে সেদিন বলছিলাম, আমি আমার খোঁজাটা যেমন, আমি কলকাতায় যদি দক্ষিণ কলকাতা হয়তো আমার অত ভালো লাগবে না, আমার যতটা ভালো লাগে উত্তর কলকাতা। হ্যাঁ, এখন এই ছোট ছোট গলি, তারপরে সেখানে ছোট ছোট দেবালয়, সেখানে পুজো হচ্ছে, মানুষের আচার আচরণ, গঙ্গার ধার, সেটাও তো একটা শহর, সেটাও তো একটা কলকাতা। হ্যাঁ, এই এই যে জীবনের মধ্যে আর একটা জীবন আছে, এইগুলো খুব মজা লাগে আর কি। আর যে শপিং মলে আছে, ধরুন সে শপিং মলে বা কর্পোরেট অফিসে চাকরি করছে, অদ্ভুত ব্যাপার দেখি, সেও দেখি কম্পিউটারের মাথায় একটা স্বস্তি আঁকে যখন পুজো হয়। হ্যাঁ, তখন কোথাও মনে হয় একটা রুট বোধহয় কোথায় আমাদের চালিয়ে গেছে ভেতরে ভেতরে ভেতরে। যখন ওই একটা কর্পোরেট অফিস ঝাঁ চকচকে, সেখানে উদ্বোধন হচ্ছে নারকেল ফাটিয়ে, বা ওই কম্পিউটারের মাথায় স্বস্তিক আঁকছে, হ্যাঁ, তখন মনে হয় আমাদের ওই রুটটা, সেটা খারাপ বলি, ভালো বলি, সংস্কার বলি, কুসংস্কার বলি, যে যাই বলি, সেইটা কোনোভাবে আমাদের ভেতরে ভেতরে শেকড় গেড়ে দিয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এবার আমার প্রশ্নে আসি। আমার দুটো হ্যাঁ, প্রশ্ন বলুন বলুন আছে, দুটো বলুন। প্রশ্ন আছে। আম, আমি দুটো প্রশ্নই একসঙ্গে করছি, তারপরে তুমি যেভাবে আর কি সেটাকে সাজাবে উত্তরটা। একটা হচ্ছে হুম হুম তোমার স্টাইল টেকনিক নিয়ে, যে তোমার তোমার কাজের দেখলে একটা অদ্ভুত একটা মানে দুটো জিনিস চোখে পড়ে। একদিকে হচ্ছে মানে তুমি একাডেমিক্যালি ট্রেন্ড, তার একটা ছাপ আছে কিছু কিছু জায়গায়, কিছু হ্যাঁ হ্যাঁ শরীরে, হুম কিছু। আমি হুম মানে হুম স্লাইডে ফিরে যাচ্ছি না, আমি যা মনে আছে সেখান থেকে বলছি। ধরো একটা জলে ছায়া পড়েছে, আকাশ আর জলের হুম তফাৎটা, হুম হুম মাঝখানে ভেজিটেশন। বা ধরো চন্দ্রাতপে লাউটা যে পেইন্টেড লাউ, সেটা একেবারে হুম না হুম শিখলে ওভাবে হয় না, তার টোনালিটি। আবার বাদ হুম হুম বাকিটার মধ্যে একটা, কি বলবো, ওই একটা আহ, নানান নামে এটাকে ডাকা হয়, সশিক্ষিত, নাইভেটে, এটসেট্রা এটসেট্রা। হুম তা এই যে দুটোর মধ্যে মানে প্রত্যেকটা ছবিতেই কিন্তু এর ছাপ আছে। একটা হচ্ছে তোমার মানে একটা শেখা জায়গা আছে, যেখান থেকে তুমি মানে ওইগুলো বেরিয়ে পড়ছে বা তুমি বার করছো নিজে। আরেকটা হচ্ছে খুব ইচ্ছা, আমার যেটা মনে হয় ইচ্ছাকৃত ভাবে তুমি মানে আঁকতে, মানে এই কথার আমাদের তো লিমিটেশন আছে, আঁকতে জানো না বলে না, তুমি ইচ্ছা করে ওইরকম দেখতে করছো। হুম এই যে দুটোর একদম। মধ্যে যে দুটোরই যে উপস্থিতি, এগুলোকে তুমি একটা ছবির নির্মাণের সময় তুমি হুম, কিভাবে ডিসিশনটা নাও? আমি সবগুলো ছবির ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, কিন্তু একটা ওভারঅল তোমার হ্যাঁ একটা হ্যাঁ, বুঝতে পেরেছি স্ট্র্যাটেজি আছে, তো বুঝতে এটা পেরেছি। একটা। হুম আর হুম দ্বিতীয় হচ্ছে এই নব যেটা বললো, সেখান থেকে আমার মনে হয় যে ওই দূরত্ব, আমারও মনে হয়েছে যে তোমার ছবির বর্ণনা দিলে তবে সেটা মানে পুরো বোঝা যায়। সেখান থেকে আমার কিরকম পটের মতো মনে হলো, যে পট দেখিয়ে যেমন গান করে, হুম কিন্তু হুম গান হুম যখন হুম। হয় না তখন পটগুলোকে আমরা ছবি হিসেবেই দেখি, কিন্তু তার হ্যাঁ, মধ্যে ঠিক একেবারে। নানান সিম্বলিজম, নানান হুম সূক্ষ্মতা হুম আমরা হুম বুঝতে পারি হুম না। হুম হুম কিন্তু হুম গানটা করলে সেই জন্য একটা তোমার ছবির মধ্যে একটা কোথাও ওই অসম্পূর্ণতাটা থেকেই যায়, যে এর পেছনে একটা গাথা আছে, একটা গল্প আছে, এর পেছনে একটা বোঝা আছে, একটা বোঝা হুম মানে হুম বুঝতে পারা, হুম 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 আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা আছেই। কিন্তু যাই হোক, সেটা হুম আমার প্রশ্ন না, আমার হঠাৎ মনে পড়লো নবরটা বললাম, যেটা আরেকটা প্রশ্ন। হুম প্রথমটা তো বললাম স্টাইল টেকনিক নিয়ে, অজস্র হুম জিনিস আমি দেখছি তোমার ছবিতে, যেখানে একই ছবির মধ্যে দুটোই আছে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার, যেটা শান্তি বলল, যে এই যে একটা আইডিয়াল, যেটা তুমিও বললে যে আগুন যখন লাগে তখন তো আমরা শুভ জিনিসগুলো দেখাবো। আমি ওখানে মতাদর্শগত ভাবে এবং চিন্তার দিক থেকে আমি ডিসএগ্রি করি, কিন্তু আমি সেই জায়গাটা আহ, মধ্যে যাচ্ছি না। ডিসএগ্রি আমরা করতেই পারি, কিন্তু হ্যাঁ, আমার অবশ্যই আমার অবশ্যই। মনে হয় যে আজকের পশ্চিমবাংলাই ধরা যাক, পশ্চিমবাংলার হুম গ্রামের যে হুম যে অন্য দিকগুলো, তার রাজনৈতিক, তার যে কদর্যতা বলো, তার যে কমপ্লিকেটেড দিকগুলো, সেগুলোকে যদি কোনো জায়গা থেকেই আমি অ্যাড্রেস না করি, তাহলে এটা আমার কাছে ওই মানে এসকেপ হয়ে যায় আর কি। এমন নয় যে এসকেপ হলে তোমার সব কাজগুলো ভ্যালু চলে গেল,
কিন্তু এটা আমার কাছে একটা সীমাবদ্ধতা, যেটা হুম, মানে আমি আজকে গ্রামের দিকে তাকাবো আর আমি ওইগুলো দেখবো না, বগটুই বা ওই ধরনের ইনসিডেন্ট গুলো আমি একেবারে ভুলে থাকবো, এটা আমার কাছে কোনো পৌরাণিক বা কোনো রকম লোকগাথা আমাকে এটা ভুলিয়ে রাখতে পারে। সেটা আমার ব্যক্তিগত অ্যাপ্রোচ হতে পারে, কিন্তু আমি জাস্ট এটা, এটা প্রশ্ন নয়, প্রশ্ন হতে পারতো দ্বিতীয়টা, কিন্তু শান্তি ওটা হুম। বলায় এবং তুমি ওটা এগ্রি করা, এবং তারপরে তুমি যে মন্তব্য করলে যে আমরা তো ওইগুলো দেখালে মানে আমরা তো শুভ জিনিসটা দেখাবো, সেখানে এটা আমার একটা অবজারভেশন, আমি আমার মতামত দিলাম। কিন্তু আচ্ছা 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 প্রথমেরটা আমার প্রশ্ন, স্টাইল টেকনিক, তুমি যদি আচ্ছা কিছু আচ্ছা আমি বলো আর কি। খুব ভালো, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা একবারে দরকার। সেটা হচ্ছে আমার যে শেখাটা, আমার যে আর্ট প্র্যাকটিস, আমি ভীষণ মানে মানে একাডেমিক একটা রাস্তাতে শিখেছি। হ্যাঁ, যেমন আমি রবীন্দ্রভারতীতে পড়েছি ঠিকই, কিন্তু রবীন্দ্রভারতী এমন একটা প্রতিষ্ঠান, সেটা আমার মনে হয় আমি কপাল করে রবীন্দ্রভারতী চান্স পেয়ে গেছিলাম। সেখানে রবীন্দ্রভারতী তো খুব নতুন প্রতিষ্ঠান অন্য আর্ট কলেজগুলো থেকে। তা সেখানে যে মাস্টারমশাইটা পেয়েছি, এক হচ্ছে কিছু জন এসেছিলেন শান্তিনিকেতনে, আর কয়েকজন বড়দার, আবার কিছু গভর্নমেন্ট আর্ট কলেজে, এরা শিক্ষক হিসাবে তাদের পেয়েছি। এবং এইটা করতে গিয়ে কি হয়েছে, ওই আমরা বিভিন্ন রকম কাজ শিখেছি। যিনি বড়দা, তিনি বড়দার মতন করে ওই রকম একটা কাজ শিখেছেন, পার্থপ্রতিম দেব ভাইরাম। আবার ধর্মনারায়ণ দাশগুপ্ত ছিলেন, তিনি শান্তিনিকেতনে টেম্পারা মুক্তমুখী সবগুলো। আবার আমার যিনি মাস্টারমশাই, তিনি হচ্ছেন প্রকাশ দাস, তার নামটা বলছি এখানে। তিনি কিছুদিনের জন্য আমাদের পার্ট টাইম হিসাবে এসেছিলেন। কিন্তু তিনি হচ্ছেন গভর্নমেন্ট আর্ট কলেজের একদম খুব ভালো স্টুডেন্ট ছিলেন একটা, এখন তার অনেক বয়স। তা উনি মেইনলি হচ্ছেন পোর্ট্রেট পেন্টার, মানে ওইরকম পোর্ট্রেট পেন্টার ভারতবর্ষে খুব কম আছে। এখন যদিও তিনি কাজ করতে পারছেন না। ভীষণ একাডেমিশিয়ান, মানে একাডেমিক কাজ সাংঘাতিক, এবং অয়েল ট্রিটমেন্টটা সাংঘাতিক জানেন। ফলে তার কাছ থেকেই আমার এই ট্রিটমেন্ট গুলো জানা, বিশেষ করে অয়েলের ট্রিটমেন্ট গুলো জানা, শেখা, বোঝা। এবং তারপরে আমি খুব একটা সময় ওই শেখার জন্যই প্রচুর নেচার স্টাডি, স্টিল লাইফ স্টাডি যেমন হয়, তারপরে আপনার ওল্ড মাস্টার স্টাডি, এগুলো আমার করতে 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 একটা ট্রিটমেন্টটাকে একটু হাতে গ্রিপে আনার চেষ্টা করেছি। ওই ট্রিটমেন্টটাকে, যে একাডেমিক ট্রিটমেন্ট, ওই একাডেমিক ট্রিটমেন্ট এবং আমাদের লোকজ ধারণা, সেইখানে একটা মেলবন্ধন করা আর কি, একটা ট্রিটমেন্টের জায়গা আর একটা ভাবনার জায়গা। এই একটা, ওই যে আপনাকে বললাম না, যে একটা বিভূতিভূষণের প্রসঙ্গ এলো, তা এই এই একই প্রশ্ন নিয়ে বিব্রত হয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে বিভূতিভূষণের গল্পের মধ্যে কোথাও ওই তখন স্বদেশী আন্দোলন নেই, স্বাধীনতা আন্দোলন নেই, হ্যাঁ, তার দুর্ভিক্ষ নেই, হাহাকার নেই, অনাহার নেই, কিছু নেই। তা তখন ওনাকে তো ওই প্রশ্নের সম্মুখীন হতেই হয়েছিল। তা সেখানে ওই একটা ছোট গল্প তো জানেন, হীরের নাকছাবি, সাগরময় ঘোষের হীরের নাকছাবি। সেখানে কালিদাস রায় বলেছিলেন যে তোমার মানে এ তারাশঙ্কর আর বিভূতিভূষণের এই তর্কতে, তারাশঙ্কর এইটা বলেছিলেন যে তোমার ছবিতে এইগুলো নেই, তুমি কন্টেম্পোরারি নও। তখন উনি কালিদাস রায় বলেছিলেন তুমি ঠিক করছো, তুমি যা করছো তুমি ঠিক করছো। তারাশঙ্কর সরস্বতীকে গয়নায় মুড়ে দিয়েছে, সোনার গয়নায় মুড়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু তুমি হচ্ছে দেবীর নাকের নাক ছাবি, হীরের নাক ছাবিটা তুমি বসিয়েছো। তাহলে তুমি যা করছো তুমি সেটাই করে যাও, তোমার কাজের মধ্যে যেটা আছে সেটা তোমার। এবং ওই হীরের নাক ছাবি প্রবন্ধটা যদি পড়েছেন নিশ্চয়ই দেখবেন, ওই একটা জায়গা আছে। আর আপনি আর একটা যেটা বললেন যে কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি যে জীবন আমার সঙ্গে দেখবেন, ওই যে এটা আছে আমার অহিনকুল বলে যে ছবিটা আছে, হ্যাঁ, সেখানে আছে, কিন্তু রূপক অর্থে সরাসরি নেই, সরাসরি থাকে না। আমার ছবির মধ্যে এই তো 10-15টা ছবি দেখলেন, আমার আরো ছবির মধ্যে আছে ওই সংঘাত, ওই হিংসা, ওইগুলো আছে। কিন্তু সেগুলো সরাসরি রক্ত বা সরাসরি আগুন বা সরাসরি অস্ত্র, এইগুলো আমার ছবির মধ্যে থাকে না, সেগুলো আমি একটা রূপক হিসাবে ব্যবহার করি। কিন্তু তুমি যখন বিভূতিভূষণ বলছো, তাহলে বলি যে বিভূতিভূষণের লেখায় না থাকলেও সত্যজিৎ রায় যে সিনেমাগুলো ট্রিলজি হ্যাঁ করেছেন হ্যাঁ তার মধ্যে হ্যাঁ পুরোপুরি আছে সেই গ্রাম হ্যাঁ ছেড়ে শহরে আসা এবং কদর্যতা এবং গ্রামে অনাহার, এগুলো হ্যাঁ তো খুব ভালো মতো সত্যজিৎ রায় মোটেই ওই আইডিলিক, যেটাকে বলে একটা আইডিলিক
পরিবেশ, হুম হুম সেটা কিন্তু হুম। দেখাননি। আহ, আহ, না, সে তাহলে তো সিনেমা সিনেমা করতে গিয়ে তাকে তো ড্রামাটিক হতেই হয়েছে, ও তো না, উপন্যাস তো পুরো ড্রামাটিক বলে না, হবে না। সত্যজিৎ রায় ওই হ্যাঁ সময়টাকে ধরার চেষ্টা করেছেন যে হ্যাঁ হ্যাঁ, অপু একদম। অপরাজিত, মানে পথের পাঁচালীর হুম পরে হুম অপরাজিত হুম যে হার্শ রিয়ালিটি, সেটা কিন্তু হুম হুম তিনি করেছেন। মানে হুম বিভূতিভূষণের উপন্যাস যা লিখেছেন তার সঙ্গে তো হুম অ্যাড হয়েছে, আজকে বিভূতিভূষণ অনেক বেশি লোকের কাছে পরিচিত হয়েছে, বা অনেক হুম বেশি লোক পড়েছে বিভূতিভূষণ সিনেমা দেখার পর। পথের পাঁচালী বেরোনোর পর অনেক লোক হুম বিভূতিভূষণের প্রতি আকৃষ্ট হয়েছে 50-এর দশক থেকে। সেখানে পথের পাঁচালীর যে সিনেমার যে ফ্লেভার, সেটা হুম। উপন্যাসে না থাকলেও সিনেমা তিনটেরই যে যে হ্যাঁ আছে, কন্টেন্ট। ওই যে না না আছে, আছে নিশ্চয়ই আছে, কিন্তু ওইটাই প্রধান হিসাবে দেখাননি আর কি। দেখিয়েছেন অন্য ভাবে, যে এইটা ওইটা দেখানোর জন্য আমার সিনেমা লেখাটা নয় আর কি, এইটা আমি বলতে কিন্তু চাইছি। তুমি একটা যে ওই, প্রশ্নের উত্তর পেলাম না, যে তোমার এই হ্যাঁ যে বলুন। যে দুটো জিনিস, ধরো তোমার ওই হ্যাঁ শুভ বিবাহ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এটাতে হুম তুমি মানে এই যে ধান, এই যে যেভাবে নিয়েছো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ধান হুম। রয়েছে, ওদিক দিয়ে হ্যাঁ রাস্তাটা গেছে, ওদিকে পেছনে একটা মানে গাছের আর তার মাঝখানে হঠাৎ একটা অদ্ভুত হ্যাঁ। একটা প্যান্ডেল টাইপের। এটার যে অনবদ্য কম্পোজিশন, এটা হুম না শিখলে হয় না। এবং এটা একটা পট পেন্টার, মানে আমি যদি বলি যে তারও শেখা আছে, কিন্তু তার শেখাটা অন্য একাডেমিক, মানে শহরের আর্ট স্কুলে শেখা না, সে কিন্তু অন্যভাবে করবে। তোমার ওইটার মধ্যে শহরের আর্ট স্কুল পরিষ্কার রয়েছে যেভাবে, হ্যাঁ আবার তার সঙ্গে ওই যে প্যান্ডেলটা যে খুব ফ্ল্যাট, মানে তার কোনো মানে হুম। পেছনে কি আছে বোঝা যাচ্ছে না, আর এই না। যে রাস্তাটা উঠে আছে, এগুলো এই যে তুমি যখন একটা ছবি করতে বসো, তখন এই দুটোর সহাবস্থান তুমি কিভাবে ডিসিশনটা নাও, এটা কি আচ্ছা 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 আচ্ছা, ভালো। স্বতঃস্ফূর্ত ভাবে আসে, নাকি তুমি ভাবো যে এখানটা আমি এইভাবে দেখাবো, ওইখানটাতে আমি অন্যরকম মানে পেন্টারলি স্ট্র্যাটেজি নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম হুম। ওই যে এই ছবিটাতে, এবং আমার ওই রথের একটা ছোট ছবি, একটা ছবি দেখলাম, খেজুর গাছ রথ। এই যে আমার ওইটা মজা করতে খুব ভালো লাগে, যেখানে ধর বিয়ে, বিয়ে মানে সেখানে মানুষ, মানুষের উৎসব, তো মানুষের পারিবারিক উৎসব। হ্যাঁ, একটা মানুষের মানে একটা আমাদের ফ্যামিলির সব থেকে বড় উৎসব হচ্ছে বিবাহ। এইটা একটা সুখের বা ভালো ভালো লাগা বা আনন্দের উৎসব হচ্ছে বিবাহ। এবং সেইখানে আমি ওইটা মানুষটাকেই বাদ দিয়ে দিলাম, মানুষজনকেই বাদ দিয়ে দিলাম, দিয়ে যেটা দেখা উৎসবটাকে দেখানো যায় কি করে, এই যে না, ধরো মানুষের তুমি উৎসাহ। তুমি মানুষটাকে বাদ দিলে, কিন্তু আমি ধরি যে ধর হ্যাঁ হ্যাঁ রথের ছবিটা, তোমার যে হ্যাঁ খেজুর গাছ নারকেল গাছ, তার যে টেক্সচার, সেটা হ্যাঁ একদম হ্যাঁ আমাদের যেভাবে রিয়েলিজম আমরা শিখি সেই রকম। হ্যাঁ কিন্তু হ্যাঁ ওদিকে আবার লাউয়ের মাচা থেকে মানে ওই মাচার যে লতা পাতার, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, হ্যাঁ আলপনার মতো বেরিয়ে এসছে, বা রথটা হ্যাঁ হ্যাঁ। প্রপোর্শনের দিক থেকে একেবারে মিলছে না, স্কেলের দিক থেকে একদম ছোট মিলছে না। ছোট এই যে ছোট। দুটো আপাত বিরোধী, বিরোধী নয় হ্যাঁ। অ্যাকচুয়ালি, আপাত বিরোধী পিক্টোরিয়াল স্ট্র্যাটেজি, এই দুটোকে হুম। তুমি একটা ছবি করতে বসে কিভাবে তোমার চিন্তা এগোয়, আমি সেটা বোঝার চেষ্টা করছি যে আমি আচ্ছা। কোন জায়গাটাকে, ধরো ওই খেজুর গাছ, তারা একদম রিয়েলিজম, মানে একদম ওটা না শিখলে, একাডেমিক্যালি না শিখলে পারা যায় না ওটা। হুম হুম আর উল্টো দিকে তোমার বাকি জায়গাগুলো, ওই যে একটা জল আছে রথের হুম হুম। ছবিটাতে একটা জল যাতে ছায়া হ্যাঁ, পড়েছে, পেছন পেছন দিকে। হ্যাঁ হ্যাঁ ওটা একদম মানে পরিষ্কার শিখে করা, কলেজের হ্যাঁ আর্ট কলেজের ট্রেনিং আছে, বোঝা যায়। এইটাই আমার হ্যাঁ, ও তোমার ছবিতে ট্রেনিংটা তুমি, তো দরকারি। হ্যাঁ কিন্তু একটাই ছবিতে তুমি দুটোকে কিভাবে প্লেস করো, কি মানে পার্টিকুলার কিছু ভাবে ভাবো কি, যে পার্টিকুলার, হ্যাঁ পার্টিকুলার তো বটেই। যেমন এই ভাবনা জায়গাগুলো বললাম না, যে আমার একটা ওই ছোটবেলার স্মৃতি কিছু চলে আসে, ধরুন ওই রথ একটা আমার ছোটবেলা ছিল, একটা ছোটবেলার রথ, আমার অনেক ছবিতে রথ ঘুরে ফিরে আসে। এখন এই ওই সেই রথটার কথা মনে পড়েছে, ওই রথটা ওই রাস্তার ধারে একটা, যেমন আমার মনের কোণে পড়ে আছে আর কি, সে সে তো আর নেই রথটা, সেরকম একটা রাস্তার পাশে একটা ফুল গাছের পাশে সেই রথটি আছে। কিন্তু রথটা এখনো আমার মনে হয় জাগ্রত আর কি, সেখানে ওই আমার মনটা আছে, আমার ওইখানে ওই আমার মনটা ওই দেবতা হয়ে বসে আছে। আর ওই লাউ গাছটা
যেটা লাউ বলুন কুমড়ো বলুন এইগুলো হচ্ছে আপনার এই যে গ্রামে তো দেখাই যায়, যেটা একটা আনন্দের প্রকাশ হিসাবে আর কি। ওটা এই যে চারিদিকের আনন্দময়, সেই তার প্রকাশ হিসাবে আমার ওই লাউ গাছটাকে ওই আলপনার মধ্যে, আমরা যেমন বাড়িতে পুজো পাঠে আলপনা দিই, সেই একটা আনন্দের একটা সমৃদ্ধির প্রকাশ হিসাবে আমার লাউ গাছটাকে ওইভাবে আঁকা, পুলকদা, এইভাবে আঁকা। হ্যাঁ, পুলকদা, হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ। দাদা যেটা বলতে চাইছেন, এই যে রথটা আপনি এঁকেছেন, রথটা হুম, প্রথমে আপনি ছোট করলেন কেন বা ওইভাবে দেখালেন, ওটা একটা বেশ মনে হবে মোটামুটি আঁকতে জানে, সেরকম ট্রেনিং নেই। অথচ হুম। যে খেজুর গাছগুলো আপনি এঁকেছেন, ওখানে আপনার ওই একাডেমিক জায়গাটা খুব দারুণভাবে রিফ্লেক্ট হচ্ছে। এই যে ডিসিশনটা, আচ্ছা। আমি রথটাকে এইভাবে দেখাবো, এইটাকে আপনি তো উল্টোটাও করতে পারতেন, রথটা খুব রিয়েলিস্টিক ভাবে দেখাতে পারতেন, গাছগুলো এরকম হ্যাঁ, মানে একটা আনপড় বা যে ছবি আঁকতে পারে না, ওরকম ট্রেনিং নেই, ওইভাবে আচ্ছা। আপনি না, দেখাতে পারেন। এই যে না, 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 ডিসিশনটা না, আপনি কিভাবে আসেন? রথটা রথটা যদি, এটা তো ছোট, রথটা যদি আপনি এতে অরিজিনাল কাজটা দেখেন তখন কিন্তু বোঝা যাবে আর কি যে ট্রিটমেন্টটা। হ্যাঁ, এটা ছোট তো অত বোঝা যাচ্ছে না, একদম খুব ছোট, কিন্তু ট্রিটমেন্টটা কিন্তু আহ, যত্ন করেই করা, এমন নয় যে আমি যাই হোক করে করেছি ওটার আচ্ছা, মধ্যে তাহলে আর আর ওই। কারো, আর কারো কোনো আচ্ছা, আমি প্রশ্ন তাহলে আছে? বলি, আমার হ্যাঁ, বলো। আমার আছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের সময় আর বেশি নেই, আর 5-7 মিনিটের মধ্যে শেষ করতে হবে, বলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমি তাহলে বলি। প্রথমত হচ্ছে আপনার হ্যাঁ, ইন্টারেস্টিং বিশ্বরূপ, জায়গা। বলো। হ্যাঁ, হ্যাঁ, বলছি যে আপনার দেখলাম ওই ছবির টাইটেল গুলো বেশ বাংলাতে, এটা বেশ হুম, অন্য অন্যরকম, ভালো লাগলো। আচ্ছা, আর হচ্ছে আপনার ছবি নিয়ে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনার মকর, এই যে দু হ্যাঁ, হাজার একুশ সালে, সেখানে হ্যাঁ, দুজন মহিলা, সাল মানে ছবিটার সাল হচ্ছে 2021, সেখানে হ্যাঁ। যে মহিলাদের দেখা যাচ্ছে, সে মহিলাদের বুকের কাপড় নেই। হুম। এটা কেন? কারণ আমরা 2021 সালে গ্রামে বুক খোলা মহিলা আমরা দেখি না। এটা বুক আপনি কোন ভাবনা? বুক এটা ভাবনা মানে কি, এই যে মকর ভাবনা, তুমি যদি অন্যভাবে দেখো, এটার মধ্যে কিন্তু একটা উম তুমি যদি দেখতে চাও দেখতে পাবে, তার মধ্যে যে একটা সেক্সুয়াল ব্যাপার আছে। হ্যাঁ, এই যে ধরো সাপ, মকর, তার ফর্ম গুলো, সেগুলো যেগুলো সুর, যে কোনো জিনিস, এইখানে আমার ছবির মধ্যে এগুলো প্রচ্ছন্ন ভাবে, কোনো কিছুই আমার ছবিতে এরকম লাউডলি হয়তো থাকে না, কিন্তু সেটা রূপক অর্থে থাকে। যেমন এই যে এই পুরো ব্যাপারটার মধ্যে একটা সমৃদ্ধি এবং তার সাথে যৌনতার একটা জায়গা আছে কোথাও কোথাও ছবির আমার মধ্যে। তা সেই অর্থে এই যে মকর নিয়ে যাচ্ছে সেটা কিন্তু পুরুষ, যে মকরটাকে মাথায় করে নিয়ে যাচ্ছে সে হচ্ছে একটা যে প্রাণী, সেই প্রাণীটা কিন্তু পুরুষ। হ্যাঁ, আমাদের দেখবে দেবতাদের যে বাহন যেগুলো হয় সব কিন্তু পুরুষ পশু। হ্যাঁ, তার হয় হয় ষাঁড় হয়, না হলে যে কোনো দেখবে। তা এইটা একটা, সেইভাবে আমি তখন সেটা বলিনি, কিন্তু এটা হচ্ছে আসলে পুরুষ। আমার আর একটা ছবি ছিল, একটা নিউড, একটা সেটা বোধহয় আমি দিইনি, একটা দুজন মহিলা একটা নিউড মানে লোককে সে একটা মাথায় করে নিয়ে যাচ্ছে আর কি, এরকম। তা সেই ছবিটার মতনই এইটার মধ্যে একটা ওই একটা সূক্ষ্ম যৌন জায়গা আছে, বুঝলে তো? আচ্ছা, মানে এই যে আচ্ছা, যাকে নিয়ে যাচ্ছে সে হচ্ছে একটা পুরুষ, সে পুরুষকে একজন দুজন মহিলা সে নিয়ে যাচ্ছে বাড়িতে, নদী থেকে তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা। আচ্ছা। আর একটা কথা হচ্ছে, আপনি প্রথমেই শুরু করেছিলেন জটিলতাহীন সম্পর্ক, ওই একটা ভাবনা, কিন্তু হ্যাঁ, আলটিমেট যেটা হুম, দাঁড়াচ্ছে শেষ অবধি আপনার পুরো প্রেজেন্টেশনের শেষে, হ্যাঁ। জটিলতাহীন আমার মনে হচ্ছে না, তার না, মধ্যে না, না, যথেষ্ট হীন জটিলতা নয়। আছে। হ্যাঁ, ভীষণ ভীষণই আছে, কিন্তু আমি চাই জটিলতা নেই কেউ কি- বলছে না কিন্তু, বিশ্বজিৎ। না, না, বলছি না না, জটিলতা। হচ্ছে যে এই যে এই বাঙালিদের সঙ্গে দেবতার সম্পর্ক, এই যে এই জায়গাটা হুম, হুম, আপনার কাজে আছে, আপনি বাড়ির এভাবে দেখছেন, দেবতাকে বাড়ির হুম, অংশ, মানে নিজেদের পরিবারের অংশ, সেই জায়গা থেকে আমরা যা হ্যাঁ, খাই তাই খাওয়াই, মাছ মাংস সব খাওয়াই। এখন হুম। কিন্তু ভারতবর্ষে এটা নিয়ে প্রশ্ন উঠছে। সে তো প্রশ্ন তো অনেক কিছু নিয়েই উঠছে, তো গোঁড়া যারা অশিক্ষিত, যারা ঠিক মতো জানে না, তারা তো এইসব প্রশ্নগুলো করবেই। কিন্তু আমাদের যে শাশ্বত ব্যাপার, শাশ্বত আর কি সেই অর্থে নয়,
যেটা আমাদের আবহমান কালচারে চলে আসছে সেটা কিন্তু এই জিনিসই চলছে, এটাকে ভুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে, এটা তো আলাদা পলিটিক্স। হ্যাঁ, সেটাকে একটা ব্রাহ্মণতন্ত্র জোর করে চাপানোর একটা চেষ্টা। কিন্তু আমাদের কালচারটা, আমাদের যে ধারাটা কিন্তু খুব সহজিয়া ধারা। আমরা ওই বাঙালিরা দেবতাকে একটা বিরাট মন্দিরের মধ্যে বসিয়ে দরজা বন্ধ করে দেয় না। হ্যাঁ, দেবতা তার মানে তার আশপাশে ঘুরে বেড়ায় আর কি। হ্যাঁ, আমাদের শ্রীরামকৃষ্ণের মতন আর কি, ভগবানকে সেই পেয়ারাও খেতে দেয় আর ভাতও খেতে দেয়, আবার চড় মারতে যায়, এই এই রকম আর কি। হ্যাঁ, এই আর কি একটা আচ্ছা সহজিয়া তাহলে ধারণা আছে। হ্যাঁ, আবার একটা তুমি অদ্বৈতবাদ এর মধ্যে যদি খুঁজে পাই সেটাও আছে। এই এইরকম আ- এইরকম জায়গাতে আবার ওই দেবতা ব্যাপারটাই আমার ছবিতে প্রধান নয়। সেখানে ওই দেবতা এসছে অনুষঙ্গ হিসাবে, কিন্তু মানুষের জীবনটাই আসলে আমার ছবির এই সহজ জীবন, জটিলতাহীন সহজ জীবনটাকে ধরার চেষ্টা, এই আর কি। আচ্ছা তাহলে আহ, এটা অনেকক্ষণ হলো, আজকে বেশি দীর্ঘ করা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুলককে অসংখ্য ধন্যবাদ আজকে খুব বিস্তারিতভাবে তার কাজের প্রদর্শন এবং ব্যাখ্যার জন্য। খুব ভালো আলোচনা হলো। তাহলে আজকে এখানেই শেষ করা যাক। হ্যাঁ, গুড নাইট। আমারও খুব ভালো লাগলো। নমস্কার আপনাদের ধন্যবাদ, সবাইকে, ধন্যবাদ। ভালো থ্যাংক ইউ। থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।